প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আমাদের সাপ্তাহিক আয়োজন, সাপ্তাহিক আনসেসহার্ড। আজকে আমাদের সাথে লাইভে উপস্থিত রয়েছেন বিউটি কুইন ফারহানা ইন্দ্রা। আল্লাহ জানে কখন খাওয়া খাওয়া শুরু করে। ওদিকে শাহাদাত রাসেল খাইয়া মুখ মোছার একটা চেষ্টা চালাইতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে সে আর কি খাইতেছে, একটু আগেই খাইছে। আর আমাদের শেখ ফরিদ রাস্তার পাশে শুয়েছিল, গায়ে মিষ্টি মেখে তারে নাকি পিঁপড়ে নিয়ে গেছে। তো বাকিটা আল্লাহ জানে কোথায় কি অবস্থা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে প্রত্যেকদিন মানে অনেক থলের ভেতর থেকে বিড়াল, সাদা বিড়াল, কালা বিড়াল, নানা কালারের বিড়াল বাইরে যাচ্ছে। তো আমাদের দুইজন ফারুক, ফারুক চেরে চিরুক, এরকম দুইজন ফারুক আছে। একজনের নাম ফারুক ওয়াসিফ, আর একজনের নাম হলো গিয়া মোস্তফা সরোয়ার ফারুক। তো এদের মনে করেন চিরা ফাইরা বস্তা দিয়ে খালি টাকার পরে টাকা বাইরেতেছে। আমার কাছে একটি সংবাদ আছে, আমি সংবাদটি আগে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসাবে শপথ নেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। উপদেষ্টার চেয়ারে বসেই নির্মাতা ফারুকী দেশব্যাপী থিয়েটারের অনুদান নিয়ে সেই অনিয়মই ধরে রাখেন। বরাদ্দের কাগজ পর্যালোচনায় এমনই চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে দেশ টিভি। 2024-25 সালের বরাদ্দের নথি থেকে জানা যায়, সংস্কৃতি মঞ্জুরি খাত হতে চারুশিল্প ও থিয়েটারের জন্য ফারুকী সারা দেশের 3 শতাধিক প্রতিষ্ঠানকে 2,22,40,000 টাকা অনুদান দেন। এর মধ্যে 17টি প্রতিষ্ঠান রাজধানীতে। সেই নথির সত্যতা জানতে রাজধানীতে অবস্থিত 7টি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দেশ টিভির যাত্রা। মিরপুরের বড়বাগ এলাকা নথি অনুযায়ী 6/12-তে শিখা নাট্য গোষ্ঠীর নাম অনুদান দেওয়া হবে। স্থানীয়রা জানান, এই ঠিকানার কোনো হোল্ডিং নাম্বারই নেই। না, এখানে কোনো 6/12 হোল্ডিং নাই। একই অবস্থা স্বর্ণধীতি মিরপুরে পাড়ায় অবস্থিত আরেকটি প্রতিষ্ঠানের। না, এরকম কোনো নাই আমাদের বিল্ডিং এ। ওটা বিল্ডিংটা কি আবাসিক নাকি বাণিজ্যিক? আবাসিক। পাশেই রূপনগরে একটি স্কুলের ঠিকানায় সঞ্চুরি সাংস্কৃতিক শিক্ষালয়কে দেওয়া হয় অনুদান, কিন্তু স্কুলটি শিক্ষকরা জানান এই প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম গুটিয়েছে আরো 2 বছর আগেই। শাহবাগের শেখ কামাল টেনিস কমপ্লেক্সে সরকল্পন নামের প্রতিষ্ঠানটি থাকলেও বছরব্যাপী তালা ঝুলছে গেটে। পাশেই গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে 26 নম্বর হোল্ডিং এ নেই বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের অস্তিত্ব। একই অবস্থা বনশ্রী 334 নম্বর বাড়ির ঠিকানায় শিল্প গোষ্ঠী। এই নামে তো আমার বাড়িতে তো কেউই ছিল না। সেখানে নাই তো আমার সাংস্কৃতিক নাই তো এরকম নাই বুঝছেন, এটা দিছে আনলে। পুরান ঢাকার ওয়ারির বনগ্রাম লেনের 27 নম্বর বাড়িতে কখনোই ছিল না বাংলাদেশ লোক সংস্কৃতি কেন্দ্র, এমনটি দাবি ভবন মালিকের। আমার জানা মতে আমি দেখি নাই, কোনো সাইনবোর্ডও পাইনি। বরাদ্দের নামে এমন অনিয়ম নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ফারুকী সহ কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। নিয়মিত নাট্য চর্চা করা সক্রিয় দলগুলো যেখানে সরকারি অনুদান হবে হিমছে, এখানে নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলো কিভাবে করে সরকারি বরাদ্দ পাচ্ছে, এমন প্রশ্ন সাংস্কৃতিক কর্মীদের। এখন যেটা ঘটনা হলো সেটা হচ্ছে, এটা আমি আপনাদেরকে এক ফারুকনামা দেখাইলাম, আর এক ফারুকনামা একটু আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আর এক ফারুক, যার নাম হচ্ছে ফারুক ওয়াসিফ, ওমর ফারুক। তারপরে সে ওখানে গিয়ে প্রথম আলোতে গিয়ে রইসুদ্দিন ঢালির মতো সেও ব্রাত্য রাইসুল যেটা করার চেষ্টা করা,
সেটা সে করেছে। তো খালি আল্লাহর একটা ঠাডা আমার উপরে আছে, যার কারণে আমি আমার নামটা পাল্টাইতে পারি নাই। বাপ-দাদার নাম, নাইলে আমিও পাল্টাইতাম। আ এই যে আ ফারুক ওয়াসিফ, সে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের কথা বলে কয়েক লক্ষ টাকা, ২৪-২৫ লক্ষ টাকা সম্ভবত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের আসল স্বাক্ষর আর মানে জাল করা স্বাক্ষর দিয়ে সে বেশ কিছু টাকা উঠিয়েছে। সহপরিচালক পদে সে যখন আ ইয়াতে ছিল, অর্থাৎ সাংবাদিকতার সর্বোচ্চ প্রতিষ্ঠান যেটাকে পিআইবি বলা হয়। তো সেই যে আসলে ব্যাপার, সেটি হচ্ছে মানে আমাদের বরিশাল এলাকায় একটা কথা আছে, কয় যে আমার ছেলে তো চিনি খায় না। কয় কেন খায় না? কারে পায় না তাই খায় না। তো এই যে ফারুক সমগ্র যারা আজকে আমরা যাদেরকে দেখলাম, তারা মানে আমি এই ২ ফারুকের সাথেই আমার ব্যক্তিগতভাবে চেনা জানা ছিল একটা সময়। ফারুক ওয়াসিফের যে বেসিক্যালি স্বভাব ছিল, সে আ মানে কোথাও গেলেই তার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। আমরা একটা আ প্রোগ্রাম করতাম। প্রত্যেক বছর লেখকরা একটা জাহাঙ্গীরনগরে একটা প্রোগ্রাম করতাম। বিভিন্ন জায়গায় করতাম, শুধু জাহাঙ্গীরনগরে না, বিভিন্ন জায়গায় করতাম। সেটা হচ্ছে বসন্ত রাইটার্স ক্যাম্প বলে আমরা একটা প্রোগ্রাম করতাম। তো সেই প্রোগ্রামেও কয়েকবার ফারুক ওয়াসিফের সাথে আমার দেখা কথা হয়েছে। আর আরো বিভিন্ন কিছু খাওয়া-দাওয়ার ব্যাপারেও হালকা আমরা একসাথে খাওয়া-দাওয়া করছি, পান-টান করছি আরকি। ওই জায়গায় ফারুক ওয়াসিফের সাথে আমার হালকা পাতলা একটু ওঠা-বসা ছিল। কিন্তু এই লোকটার মধ্যে যে বিষয়টা ছিল, যেটি সবসময় আরকি এদের যে হাতিয়ার, সেটি হচ্ছে অব্যাহত ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগের আ বিরুদ্ধে আরকি বিষোদ্গার করা, এটা সে সবসময়ই করত। আর সারোয়ার ফারুকী যে ব্যক্তিটা, সেই সারোয়ার ফারুকীর ব্যাপারটা যদি আপনারা হয়তো জেনে থাকবেন, এখন যারা নতুন করে মিডিয়া আসছেন তারা হয়তো কতটা জানেন জানি না। সারোয়ার ফারুকীর ওঠার বেজ ছিল আসলে গিয়াসউদ্দিন আল মামুনের যে টেলিভিশন চ্যানেল, যেটার নাম চ্যানেল ওয়ান। সেই চ্যানেল ওয়ানে তার সেই সো কল্ড ভাই ব্রাদারদের যে আসলে নাটক, সেই নাটক দিয়েই আসলে তার ওখানে নাটক দিয়ে ওঠা। তারপরে সে একটা সেকেন্ড। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে তার ওঠা, এবং সে একটা সময় মানে পলক থেকে শুরু করে যারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় দায়িত্বে ছিল, তাদের প্রত্যেকের পা চাটাই ছিল আসলে সারোয়ার ফারুকী গংদের কাজ। তো সেই সারোয়ার ফারুকী ৫ আগস্টের পরে হঠাৎ করে শুনলাম সে নাকি আরিফার হোসাইনকে নিয়ে বাটন ফোন নিয়ে কোথায় গিয়ে মানে নানা রকম কষ্ট-ক্লেশ করছে আরকি। তো আমার মানে ২ চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেছে। আহারে বেচারার একটা বাটন ফোন ছিল। তো সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমার কাছে থাকলে আমি অন্তত একটা মানে আমার পুরাতন ফোন হইলেও আমি তাদেরকে দিতাম। আমার দুঃখে যাচ্ছে। তো সেই সারোয়ার নাকি সারোয়ার ফারুকী নাখালপাড়ার বীর, সে এখন আ সাহিত্যে উপদেষ্টা পদ নিল। সে ফেসবুকে স্ট্যাটাস দিল আমাকে উপদেষ্টা পদ দেওয়া হয়। এবং আমরা দেখলাম যে উপদেষ্টা পদ দিল, এবং উপদেষ্টা পদ দেওয়ার পরে আমরা দেখলাম যে সে সারাক্ষণই হচ্ছে গিয়ে ২ পাশে ২ আদিম বা ২ হাতে ২ আদিম পাথরের মতো ২ শকুন নিয়ে সে চলাফেরা করে। আপনারা যে নিউজটা দেখলেন, সেই নিউজের একপাশে সাদা শকুন আর একপাশে শান্তির পায়রা। মানে এটা নিয়ে আসলে সে সারাক্ষণ চলাফেরা করত। তো সে যখন এই তার যখন এই খাওয়া-খাওয়ার পর্বটা আনুষ্ঠানিকভাবে শেষ হইল, তখন সম্পত্তির হিসাব দেওয়ার একটা ব্যাপার, যে সে নিজে এগিয়ে এসে সম্পত্তির হিসাব দিল, এবং সেই সম্পত্তির হিসাবে দেখা গেল তার সম্পদ কমেছে। আর তার বউয়ের সম্পদ দ্বিগুণ হইছে। তো বউয়ের সম্পদ দ্বিগুণ হইছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। এবং তার এই ফাঁকে সে আবার ২১ খানা সিনেমাও বানায় ফেলছে। সেটা আবার সে তার ইয়েতে লিখেছে, সে ২১ খানা সিনেমা বানাইছে। এবং তার থেকে বড় কথা হইল গিয়া, তার যে শনিবার বিকেল, সেই বিকেল আজ পর্যন্ত আর বিকেল হয় নাই। সেই বিকেল
সকালই রয়ে গেছে, সেই বিকেল আর সে যখন আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ সেই সই মুক্তি দিতে দিচ্ছে না দেখে আমরাও লেখালেখি করেছি ওই সময় যে আওয়ামী লীগ কত প্যাসিস্ট, এই প্যাসিস্টরা হচ্ছে গিয়ে সিনেমা মুক্তি দিতে দিচ্ছে না। তো তারপরে যেটা হইলো, সে সেই মুক্তি দেওয়া না দেওয়ার সর্বোচ্চ জায়গাটায় গিয়ে পৌঁছলো, সাংস্কৃতিক উপদেষ্টা হইলো। কিন্তু তারপরেও সেই শনিবারের বিকেল আর বিকেল হইল না। হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে বিভিন্ন নাট্যগোষ্ঠীর নামে এবং বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের নামে, যার কোনো নাম ঠিকানাই নেই, যে হোল্ডিং নাম্বার দেওয়া হয়েছে সেই হোল্ডিং নাম্বারগুলোও নাই, সেখানে সে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তো এই হইল গিয়া এদের আসল রূপ। এবং এরা এরা আসলে যে চিনি কেন খায় না, কারণ চিনি সে পায় না। এই বিষয়ে আমি প্রথমে এখানে আমার সাথে যে লাইভে দুজন রয়েছেন, মানে আমরা তিনজনই আসলে কোনো না কোনোভাবে মিডিয়ায় একটা দীর্ঘ সময় ধরে কাজ করেছি, লম্বা সময়। ইট ইজ নট স্মল টাইম ফ্রেম। আমি যদি আমার কথা বলি, আমার মিডিয়ায় প্রথম আমি কাজ করি মানে তখন এফডিসি বেস কাজ হইতো। এটা হচ্ছে 1998 সালে, বাড়ি থেকে পলায় আসা। আমি জানি না সাদত রাসেল হয়তো ঢাকার ছেলে, মানে আমার হয়তো সমসাময়িক সময় বা আগে পরে হয়তো শুরু করেছেন, ইন্দিরাও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তো আমরা প্রত্যেকেই সারোয়ার ফারুকীরে কোনো না কোনো ভাবে চিনি। তো প্রথমে আমি একটু সাদত রাসেলের কাছে চাইবো যে এই ফারোয়ার ফারুকী সম্পর্কে একটু যদি আমাদের একটু সংক্ষেপে ব্রিফ করতেন, বিস্তারিত। মানে 5ই আগস্টের পরে আমি একটা সিরিজ ছবি ছেড়েছিলাম ফেসবুকে আমার। তো সেখানে সায়ানের সাথে ছবি, বাঁধনের সাথে ছবি, সেখান থেকে ফারুক ওয়াসিফের সঙ্গে ছবি, তারপরে সারোয়ার ফারুকীর সঙ্গে ছবি, মানে যত লাল বদর আছে আর কি। তো আমি এগুলো নিয়ে পোস্ট দিতাম, প্রিন্স মাহমুদের সঙ্গে ছবি। তো দুঃখজনকভাবে এই দুইজনের সাথেই আমার একটা হৃদ্যতা ছিল, দুইজনের সঙ্গেই একাধিকবার আড্ডা হয়েছে। তো তখন তো তারা মুক্তিযোদ্ধার ঝান্ডাধারী, এবং ফারুক ওয়াসিফের বিষয়টা ভিন্ন। কিন্তু মোস্তফা ফারুকী বঙ্গবন্ধুকে এতটাই ধারণ করতো যে তার সামনে গিয়ে কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করলো, মানে সে ধরেন ভয় থাকতো যে মারে কিনা আবার উচ্চারণ ভুল হয়ে গেলে। হ্যাঁ, তো সে এত বঙ্গবন্ধু প্রেমী ছিল। যেহেতু এখন নাম না বলি আমাদের মন্ত্রী এমপিদের, সেই চরিত্র তো আসলে সবার কাছে প্রকাশিত। তো এই সারোয়ার ফারুকী আওয়ামী লীগের সময় তার ভাই ব্রাদার দিয়ে এমন কোনো প্রজেক্ট নাই, যে প্রজেক্ট আজকে যে বান্না টান্না এগুলো যে চিল্লাচ্ছে, যখন আপনাদের মনে থাকবে যে একটা প্রজেক্ট করছিল না, যে পুরো বাংলাদেশের নান্দনিক চিত্র নিয়ে ভিজুয়াল গুলা তৈরি করলো, খুব আলোচিত হলো, কি যেন প্রজেক্টের নামটা ছিল, ভালোবাসার বাংলাদেশ সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি। সেই প্রজেক্ট, সরকারি প্রজেক্ট, সেটা সারোয়ার ফারুকী নিল এবং সারোয়ার ফারুকী এদেরকে দিয়ে কাজগুলো সব করলো। এখন সারোয়ার ফারুকী যে দুর্নীতি নিয়ে কথা উঠতেছে, এই দুর্নীতি সারোয়ার ফারুকী তো ভাই জুলাইতে দেশেও ছিল না। ও হচ্ছে ডিপ স্টেটের সঙ্গে কানেক্টেড ছিল, যেই কারণে আগে থেকেই সেফ জোনে বসে বসে উস্কানি দিতেছিল। যখন ও গ্রিন সিগন্যাল পাইছে যে মোটামুটি সবকিছু সেফ, এখন গেলে দেশে ওর কিছু হবে না, বরং মন্ত্রিত্ব পাওয়া যাবে, তখনই ওই কিন্তু অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছে। সেটা হচ্ছে গিয়ে সম্ভবত আগস্টের 27-28 তারিখ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও ফিরছে। এবং সেই সময় ওর যে ডান হাত ইমেল হক, সেই ইমেল হকের সাথে আমার এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল অগাস্টের শেষ দিকটায়, যে ওই ছাগলের বাচ্চা দেশে ফিরতেছে না কেন এখনো। তো আপনারা দেখছেন যে শিল্পকলা একাডেমিতে যখন ও দায়িত্ব নিল, শিল্পকলায় কি করলো? শিল্পকলা একাডেমিতে দায়িত্ব নেওয়ার পরে আপনাদের মনে থাকবে শিল্পকলার যে মহাপরিচালক যে পদত্যাগ করলো জামিল সাহেব, আরেকটা অথর্ব উন্মাদ, যদিও ভদ্রলোকের একসময় মুক্তিযুদ্ধ করেছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা জামিল আহমেদ, সেই সাবেক মুক্তিযোদ্ধা তার ওখানে তার যে বরাদ্দ শিল্পকলা, সেই বরাদ্দের টাকার মধ্যে থাপ বসিয়েছে সারোয়ার ফারুকী। সে ওখান থেকে তার টাকা দাবি করেছে, যেটা জামিল আহমেদ পরবর্তীতে নিজেই বলেছে যে সে টাকা দাবি করার কারণে অনৈতিকভাবে তিনি টাকা দেবেন না, যেই কারণে মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব, এবং সেই কারণে সে পদত্যাগ করলো। এটা নিয়ে একটা শব্দ হয় নাই। এই শিল্পকলা একাডেমিতে যে নাট্যকর্মীগুলো রয়েছে মেরুদণ্ডহীন, ওরা শুধুমাত্র একটা ফ্লোর কবে ভিক্ষা পাবে, ওরা রিহার্সালের জন্য একটা রুম ভিক্ষা পাবে, এই কারণে প্রত্যেকটা নাকে খত দিয়া চুপ করে রয়েছিল এই সময়টায়। শিল্পকলা একাডেমির এই দুর্নীতিগুলা খুব স্পষ্ট ছিল, প্রমাণিত ছিল। সারোয়ার ফারুকীর বিরুদ্ধে কেউ কথা বলেনি, কারণ আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় আসছে, জামাত দৃশ্যমান,
বিএনপি হয়তো দৃশ্যমান, সামনে থেকে আমরা দেখছিলাম যে দেশের কলকাঠি তারা নাচতেছে, কিন্তু আরেকটা শক্তির কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে হিজবুত তাহরির। এই হিজবুত তাহরিরের সঙ্গে সারোয়ার ফারুকীর যে সংশ্লিষ্টতা, এটা নিয়ে বারবার কথা উঠছে, কিন্তু এটা নিয়ে আজ পর্যন্ত একটা টেলিভিশন চ্যানেল কিংবা পত্রিকা কেউ হিজবুত তাহরিরের সঙ্গে ওর সম্পর্ক নিয়ে একটা প্রতিবেদন করার সাহস পায় নাই। কারণ কেউ একজন তো যে ওরা একটা প্রশ্ন করেছিল, প্রশ্ন করার পর 3 সাংবাদিকের চাকরি চলে গেছে। তো এই দেশে ক্ষমতার অপব্যবহার কারে বলে, দুর্নীতি কারে বলে, সেটার প্রকাশ্য মানে উন্মুক্ত যে একটা ইয়ে করা যায়, প্রদর্শনী করা যায়, সেটা সারোয়ার ফারুকী সর্বোচ্চ দেখা গেছে। এই আমাদের যে কি বলে যে মুসলিম সম্প্রদায় যারা এলজিবিটির বিরুদ্ধে কথা বলে থাকে, পরকীয়ার বিরুদ্ধে কথা বলে থাকে, যারা ধরেন নারী পুরুষের মানে অবাধ মেলামেশার বিরুদ্ধে কথা বলে থাকেন, এই দেশের সাংস্কৃতিক অঙ্গনে যদি আপনি বলেন পরকীয়াকে পজিটিভলি এস্টাবলিশ করা, সেটা সারোয়ার ফারুকী করছে। লিটন ফ্রাদকে মানে পজিটিভলি এস্টাবলিশ করা, সেটা সারোয়ার ফারুকী করছে। ভাষার যে জায়গাটা নান্দনিক একটা অবস্থান ছিল আমাদের নাটকে, সেই নাট্যচর্চার এই জায়গাটাকে ধ্বংস করছে। সারোয়ার ফারুকী কবে আদর্শিক লোক ছিল? আমাকে শুধু একটা প্রমাণ দেখান সারোয়ার ফারুকী এই জায়গা থেকে বাংলাদেশ নিয়ে ইতিবাচক কোনো কিছু করছে, একটা কিছু দেখান। ওই কোরিয়ান কিংবা চাইনিজ লবিস্ট নিয়োগ দিয়ে প্রডিউসার হিসেবে তাদের নাম যুক্ত করে একটা ফিল্মকে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে কোন লেভেলে নেওয়া যায়, যেহেতু 18-19 বছর যাবত এই জায়গাটা আমি কাজ করি, আমি এটা খুব ভালো জানি যে প্রডিউসার হিসেবে কাদের নাম থাকলে ওই ফিল্মটা কোন জায়গা পর্যন্ত যায়। ও তো এইটা বেঁচেই খাইতেছে। এর বাইরে ওর একটা কিছু দেখান, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ফান্ডে আওয়ামী লীগকে খুশি করার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে যেইগুলো কাজ করছে সেগুলো প্রত্যেকটা ওর ব্যবসায়িক প্রোডাক্ট হিসেবে করছে। ওর বাণিজ্যের অংশ ছিল সেগুলো, সেটা কোনো আদর্শের অংশ না। বঙ্গমাতা চরিত্রে এই তিশাকে দেওয়ার জন্য ওখানে আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা আওয়ামী লীগের পক্ষে যদি আমি একেবারে নাম উল্লেখ করে বলতে চাই, তাহলে ধরেন আমি একজনের কথা বলতে পারি যে সেই সময় তার যেই বঙ্গমাতা চরিত্রের জন্য তার যে ডেডিকেশন ছিল, সে যেভাবে চেষ্টা করেছে, নিজেকে তৈরি করেছে, এবং সে একটা ফটোশুটও করেছিল, যেটা দেখে আমি খুব মানে অবাক হয়েছিলাম যে এত চমৎকারভাবে বঙ্গমাতার ইমেজের সঙ্গে তার ইমেজটাকে মেলানো যাচ্ছিল। সেটা জ্যোতিকা জ্যোতি। এই জ্যোতিকা জ্যোতিদেরকে কোন ওয়েতে বাদ দেওয়া হয়েছে, এটা ধরেন আমি যদি এখন মুখ খুলি আজকে নারী দিবসের মতো একটা জায়গায় দাঁড়িয়ে না একজন নারীকে নাঙ্গা করতে আমার মজা লাগবে না। এটা নিশ্চয়ই সারোয়ার ফারুকী জানে যে কোন কোন ওয়েতে বঙ্গমাতা চরিত্রে তিশাকে ঢুকানো হয়েছে এবং কেন ঢুকানো হয়েছে। অতএব এই লোক সারা জীবন যা করে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আজকে জামায়াতের চোষার রাজনীতি বলেন, প্রত্যেকটাও করছে ব্যক্তিগত ধান্দায়। বিএনপি যখন আসে তখন থেকে ও বিএনপিটা চোষা শুরু করছে। এই সারোয়ার ফারুকীর জন্মই হয়েছে আদর্শহীন প্রত্যেককে চাটার জন্য। কালকে আওয়ামী লীগ ক্ষমতা আসুক, আপনি সাইফুল বাতেন টিটু বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না, আমি শাহাদাত হোসেন পারবো না। তখন দেখবেন সারোয়ার ফারুকী গিয়ে আওয়ামী লীগের কোনো নেতাদেরকে বাপ ব্যয়িকা, সেই সময় আমি অমকের চাপে পড়ে হেমন করেছিলাম, ঠিক এরা আইসা আবার ওই জায়গাটা দাঁড়াবে, কারণ এর চরিত্রটাই এটা। এবং আপনি যে দুর্নীতিগুলো কথা বললেন, এই আপনি দেখছেন বলতে দেশ টিভি নিউজটা করছে, কিন্তু তারপরে কিন্তু বর্তমানে সারোয়ার ফারুকী ক্ষমতায় নাই, তারপরে নিউজটা কিন্তু 2 ঘন্টার উপর রাখতে পারেনি। আপনি যেটা প্লে করছেন এটা ডাউনলোড করা একটা কপি, 2 ঘন্টার মধ্যে কিন্তু দেশ টিভি নিউজটাকে সরাইতে বাধ্য হয়েছে। আজকে এখন পর্যন্ত এই সিন্ডিকেটের দাপট এতটা যে তাদের দুর্নীতি নিয়ে কেউ কথা বলার সাহস রাখতেছে না। আর তারেক জিয়া কি করতেছে সেটা তো আমরা দেখতেই আছি। সেটা ওই যে কি বলে জজমিয়ার নাটকের কাহিনী, একটু পরে আবার আসবে বোধহয় আলোচনায়। আমি এখানে ছাড়তেছি, ওই দিকে যাই আমরা আলোচনায়। জি, সুন্দরী ইন্দ্রা, সরি ফারহানা ইন্দ্রা, আমরা যদি আপনার কাছে আসি, এই যে সারোয়ার ফারুকী, আজকে হচ্ছে শেখ ফরিদের শূন্যতা পোষায় দিতেছে টিটু। আচ্ছা, তো আমি শূন্যতা, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। ফারহানা ইন্দ্রা, তো আমি জানি না যে এই সারোয়ার ফারুকীর সাথে আপনার নীতি নৈতিকতার বলিয়া আপনার শোনার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়েছে কি? ভাই আমি টিটু ভাই, আমি একটু এক্সট্রিমলি সরি, আমি একটু থামাচ্ছি আপনাকে। কয়েকজন আমাদের পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কমেন্ট করেছে সারোয়ার ফারুকীর আর ভবিষ্যতে সেই সুযোগ পাবে না। ভাই আস্থার জায়গাটা নড়বড়ে আমাদের, কারণ সারোয়ার ফারুকীর হাতে সুন্দরী বউ আছে, গার্লফ্রেন্ড আছে, এক একজনের বিছানায় পাঠানোর মতো। মাগির দালালিটা আমরা করি না। অতএব তারা ওইগুলো দিয়ে কতটুকু ফেভার নিতে পারবে সেটা সময় বলবে। এক্স্যাক্টলি। তো ফারহানা ইন্দ্রা, আপনার আসলে তার সাথে কাজ যে সূত্রে বা কোনোভাবে পরিচয় হয়েছে কিনা জানি না।
তো আমার সাথে তার যখন দেখা কথা হয়েছে তখনই তার একটা বেসিক চরিত্র ছিল হচ্ছে গিয়ে সে সকল কিছু রেখে আগে নীতি নৈতিকতার কথাই সবসময় বলার চেষ্টা করত। তো একটা বিষয় কি সেটি হচ্ছে যেটি সাদত রাসেল বললেন, আমি জানি না যে দেশ টিভি এই নিউজটি সরিয়ে ফেলেছে কিনা, এই ব্যাপারটা আমি সিওর না। কিন্তু আমি নিউজটি সকালবেলা দেখার সাথে, সাথে আমি তো লোক খুব ভালো না। কারণ এরা যে সরাইতে পারে সেই ঘটনা তো আমি জানি। আমি সাথে, সাথে ডাউনলোড করে রেখেছি। এবং সরিয়ে আমাদের দিয়েছেন বলছি। আচ্ছা, আরেকটা যেটা সেটা আমি আবার একটু আগে দেখলাম যে সেটা আমাদের শাওন আপাও আবার এই নিউজটা হচ্ছে গিয়ে উনি ডাউনলোড করে আপলোড করেছেন। যার ফলে এই নিউজ সরালেও আসলে এখন আর যা হওয়ার তা হয়ে গেছে আরকি। হ্যাঁ? যা হওয়ার তা হয়ে গেছে। কারণ যে শাওন আপার অনেক সারার আফ্রিদির লুঙ্গি যখন খুলেছিল দেশ টিভি অনেকে ছবি তুলে ফেলাইছে প্যান্ট পরার আগেই। হ্যাঁ, রাইট। তো যেটা হচ্ছে গিয়ে আমরা যারা এটি আপলোড করেছি আমাদের প্রচুর ফলোয়ার। আ শাওন আপারও প্রচুর ফলোয়ার। শাওন আপার বোধহয় কত ৬ লাখ না কত লাখ ফলোয়ার। সুতরাং এটার আর অপশন নাই। তো যেটা বিষয় সেটি হচ্ছে এই সারোয়ার ফারুকীর যে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই, সেটি হচ্ছে মানুষ যখন দুর্নীতি করে যখন তারা টাকা কামায়, সেই টাকা তো আসলে কেউ তাদের নরমাল ব্যাংক অ্যাকাউন্টে রাখে না। ১ম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আ সারোয়ার ফারুকীর যে তার যে টিম বা সে উইথ হিজ ওয়াইফ যে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু বলছি দুঃখিত। মানে যে হচ্ছে গিয়ে জাদুঘর বঙ্গভবনের যে জাদুঘর করেছে সেই গণভবনে যে জাদুঘর করেছে সেই জাদুঘরের পুরো প্রজেক্টের দায়িত্বে ছিলেন তার স্ত্রী আ নুসরাত ইমরোজ তৃষা না তিশা তার নাম? তৃষা। তো সেখান থেকে তার সম্পদ ডবল হয়েছে। ২ টা ছিল হয়তো ৪ টা, মানে ২ টা গাছ ছিল হয়তো ৪ টা গাছ হয়েছে বা এরকম কিছু একটা আরকি। আপনি তো এদের নাম নিয়ে আপনি তো কনফিউশনে থাকেন কেন? কারণ এদের নাম হচ্ছে প্রত্যেক ক্লায়েন্ট তার পছন্দ অনুযায়ী ডাকার স্বাধীনতা আছে এই জায়গাটায়। আপনি তাকে বাপন বলেও ডাকতে পারেন। কিছু যায় আসে আচ্ছা। না। তো এখন আমার কথা হচ্ছে, আপনি কি মনে করেন যে যেটুকু আমরা দেখলাম এটুকুই কি যথেষ্ট? ফারহানা ইন্দ্রা। না, আপনার ১ম কোয়েশ্চেন থেকে শুরু করি যে এই ফাচুকির সাথে আমার কোনো কালে কোনো ধরনের যোগাযোগ হয় নাই, কাজকর্মের কোনো সুযোগ হয় নাই। যেটাই হোক, কিন্তু তারপর আমি তার কাছ থেকে ব্লক খেয়ে বসে আছি ১ যুগ আগে। পুছো কিউ? আমি সে যেহেতু একটা ভিন্ন ধারার এটা আপনাকে জিজ্ঞেস করুন শুনে আমার মনে হলো যে সবাই তো কিছু না কিছু করে। আপনি কিছু করেন নাই বিধায় ব্লক খাইছেন। কিছু করলে ব্লক খাইতেন না। না, অল্প একটু কিছু করছিলাম, বেশি কিছু করি নাই। এই কারণেই। সে যেহেতু ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে মুভি বানায়, তো সেইজন্য মানে অ্যাজ এ দর্শক ভিউয়ার আমাদের তো একটা অ্যাঙ্গেল থাকবে, তাই না? আমাদের একটা রিভিউ থাকবে, মতামত থাকবে। আমি জাস্ট লিখছিলাম যে যতটুকু দেখছি এই সিনেমাটা ভালো হয় নাই। আমি এত টাকা দিয়ে বসুন্ধরায় টিকেট কেটে সিনেমা দেখতে গেছি, আমার টাকাটা উসুল হয় নাই। মানে আমি কিন্তু তখন, মানে আমি এটা বলতেছি ১ যুগ আগের কথা, ২০১৪ সালের কথা, যখন পিঁপড়া বিদ্যা বের হইছে। তখন আমি কিন্তু অনেক সেন্সরশিপ দিতাম ফেসবুকে। এত না, মানে এই পিঁপড়াবিদ্যা নিয়ে আমারও এরকম একটা আমার মনে আছে। আমি সরি ফর ইন্টারাপ্ট। আপনি একদম ঠিক এক্সাক্ট পয়েন্টটা নিয়ে আসছেন। আমি আর আমার ওয়াইফ দুজনে গেছিলাম পিঁপড়াবিদ্যা দেখতে। আমার বোন পিঁপড়াবিদ্যা যখন শেষ হইলো, তখন না আমরা বোকাচোদা হয়ে গেলাম যে হোয়াটস দ্য ফাক? এইজন্য মানে আমরা দেখেছিলাম সম্ভবত শ্যামলীতে। মানে এটা অ্যা খুব অনেক টাকা দিয়ে আরকি টিকেট কেটে গিয়েছিলাম। তো আ মানে আমরা দুজনেই উঠে দাঁড়ায় বললাম যে ৳২৫৫ এইজন্য দিলাম। মানে একা সিরিয়াসলি টিকেটের আমারও দাম। তাই মনে হয়েছে যে আমি এত টাকা খরচ করে রাইট। এই জিনিস দেখতে আনছি। এই দন দেখতে আসছি। আমি অবশ্য তখন এরকম করে লিখি না। আমি বললাম না, আমি তখন অনেক সেন্সরশিপ দিয়ে লিখতাম। অনেক ভদ্র-টদ্র লিখতাম আরকি। যাতে মানুষজন কি বলবে না বলবে বলেন? একটা ইমেজের ব্যাপার আছে না? তো এবং আমি তাকে ট্যাগ দিলাম। ফ্রেন্ড লিস্টে ছিল না, কিন্তু তারপর যেহেতু পাবলিক প্রোফাইল ট্যাগ দেওয়া যায়, ট্যাগ দিলাম। সে একটা অ্যাপ্রিশিয়েট করতে পারতো যে হ্যাঁ, আপনি মুভিটা দেখছেন। আপনার ভাল লাগে না জানাইছেন। ঠিক আছে, এটা আপনার অনুমতি, শেষ। বা কিছু না বলতো সেটাও একটা হয়ে যেত। সে ১ম এ মানে বেশ খানিকক্ষণ লাগছে তার, বুঝছেন? সে আগে মনে হয় প্রোফাইল-টোফাইল ঘাঁটছে। ঘাইটা-ঘুইটা তার মনে হইছে শি ইজ ডেঞ্জারাস। সামহাউ। কারণ তখন মাত্র সদ্য গণজাগরণ মঞ্চের রেশটা রয়ে গেছে, এখনো শেষ হয় নাই। হুম। তার কাছে আমার প্রোফাইল দেখে মনে হয়েছে শি ইজ ডেঞ্জারাস। একে তো খোলা ছাইড়া রাখা যাবে না। এর আগে আমি ব্লক দেই, পরে অন্য আলাপ।
সে যে আরিফার হোসাইনের সাথে বাটন ফোন নিয়ে মিট করতে যায়, এইটা শুনে আমি হা করে তাকায় আছি। কারণ আরিফার হোসাইন হইছে সেই লুচ্চা বান্দির ফুত যে 15 সালে আমাকে ব্লক দিছে। কেন ব্লক দিছে? কারণ সে যে একটা ভণ্ড, আমি তাকে কমেন্ট করছি পাবলিকলি, আপনি যখনই ধরা খান তখনই এর তার নামে পোস্ট দেওয়া শুরু করেন, তাই না? কমেন্ট দেওয়া মাত্র আরিফার হোসেন আমাকে ব্লক করে দিছে। অথচ সে কিন্তু আমাকে রেস্টুরেন্টে খাওয়াইছে এবং আমার সাথে আমাকে ঘুরাইতে নিয়ে গেছে। শোনেন না, বলতেছি আমি, তারা এক একজন এত বড় কুতুব। এখন আমি বলেন আমি কেন আজকে এই ফারুকির জায়গায় তাকে নিয়ে আসছি? সবাই ইন্টার কানেক্টেড, তো এটা তো আর স্কিপ করার কোনো ওয়ে নাই। যেহেতু ফারুকি নিজের মুখে আরিফার হোসাইনের নামটা বলছে, সেজন্য আমি বলতেছি। এই আরিফার হোসাইন, আমি তখন থাকতাম এশিয়াটিকের পাশের বিল্ডিং এ, আমার হোস্টেল ছিল, বুঝছেন? আচ্ছা। তো আমাদের যে প্রিয় মুক্তিযোদ্ধা বড় চাচার ছেলে ইরেশ জাকের, সে ছিল, তাকে আমি ডাকতাম পাগলা ভাই বলে, বুঝছেন? আচ্ছা। আরিফার হোসেন কি করলো, সে আমাকে যখন আমার সাথে যখন সে এশিয়াটিকে আসতো, তো তখন যখন শুনছে আমি পাশের বিল্ডিং এ থাকি, আমাকে বলতেছে আসো ইন্দ্রা, আমরা মিট করি। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, ফেসবুক সেলিব্রিটি, ঠিক আছে মিট করি, সমস্যা কি? তখন পর্যন্ত তার ধান্দামি নিয়ে কিছু বলি নেই। এরপর সে বললো ইন্দ্রা চলো আমরা একটু গুলশান থেকে খেয়ে আসি, জ্যাজ মিউজিকের একটা রেস্টুরেন্ট আছে গুলশানে, একে অথবা দুই, আমি প্যাচ লেগে যাচ্ছে, যাই হোক একই মনে হয়। তো ওইখানে আমরা গেছি। সে পুরা রাস্তা ইরেশ জাকেরকে ফোন দিতে গেছে, ইরেশ তুমি জানো আমার সাথে কে, আমি কাকে নিয়ে লাঞ্চে যাচ্ছি? আপনি বুঝছেন? এই ইরেশ জাকের হয়েছে সেই ইরেশ জাকের 2024-এর জুলাই আন্দোলনে যার হাত দিয়ে ডলার ডিস্ট্রিবিউট হয়েছে এশিয়াটিক থেকে, সেই ইরেশ জাকের, আমাদের মুক্তিযোদ্ধা আলী জাকের বড় চাচার ছেলে। এখন বলেন এই ফারুকি, ইরেশ জাকের, এই আরিফার হোসেন সবগুলা একই গোয়ালের গরু, বুঝতে পারছেন? সবগুলা মাদারসোল। এখন আপনি বলেন তখন বুঝতে না ভাই, যখন যাকটা বুঝতে আমি তখন তো বললাম না, আমি বললাম মাত্র ব্লক করে দিছে। সরি, আমি যদি চালাক হইতাম তাইলে কি এগুলো বলতাম না, বসে বসে তাদের খেলাটা দেখতাম। এই যে আরিফার হোসেন কি বলছে, ইন্দ্রা, তাহলে একটা ব্যাপার আপনার সঙ্গে আমার মিলছে, সেটা হচ্ছে গিয়ে আরিফার হোসেনের সঙ্গে খাওয়া খাওয়ি সম্পর্ক কিন্তু আমারও ছিল। মানে আগের দিন তার অফিসে অ্যাডভান্স ডেভেলপের যে অফিসটা, যেটা তার অফিস, সেটার মধ্যে বসে আগের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করছে একসঙ্গে, একটা বিষয় নিয়ে আলোচনা করতে লাঞ্চ করলাম, তার ওখানে আড্ডা দিলাম। পরের দিন একজন ব্লগার হত্যা হয়েছে, সে তার বোর শুটকি রান্না নিয়ে একটা পোস্ট দিছে। তো আমি তার একটা পোস্ট ট্যাগ মেরা দিলাম যে আজকে ব্লগার হত্যা হয়েছে, আপনার বউয়ের শুটকি রান্নার ইয়া মারাচ্ছেন আপনি এখানে বসে অনলাইনে। হ্যাঁ, এটা দেওয়ার পর আমরা ব্লক মেরে দিল। অথচ আগের দিন বেচারা একলগে খাওয়া দাওয়া করলাম আমরা। না আপনি তো এইভাবে লিখছেন, আমি জাস্ট লিখছি যে আপনি যখনই ধরা খান তখনই কি এই টাইপের মানে পোস্ট দেওয়া শুরু করেন? কেন বলি, কারণ এই আরিফার হোসাইন, তারপরে যে ফারুকি, আরো কিছু মানুষ আছে, নাম এখন বলবো না, সময় আসলে তারপর বলবো, এরা একটা এজেন্ডা ছিল এদের। এরা সেই সব ফেসবুক আইডি গুলোকে তুলে আনতো যারা মননে প্রাণে জঙ্গি মানসিকতার ছিল। এর মধ্যে একজন, আমি স্পষ্ট নামগুলো মনে করতে পারি, কারণ রিসেন্ট টাইমে 24-এর জুলাই আগস্টের পরে এইসব আইডি গুলাকে যাদেরকে দেখি প্রত্যেকটাই বের হয়েছে ছুপা শিবির। ভাবতে পারেন এদেরকে এরা হাইলাইট করছে। কারণ আমি যখন ফেসবুকে ঢুকছি 9-10 সালে, তখন তো মনে করেন এরা তখনকার থেকে এরা নাম প্রচলিত, এদের নাম চেনা যায় তখন থেকে। তো এই চেনা নামগুলা যাদেরকে ট্যাগ দিবে, আপনার মনে হবে না যে দেখি সে যেহেতু ট্যাগ দিছে এই আইডি গুলা কেমন, সেই ধারাবাহিকতায় আমরা এই লোকগুলাকে চিনছি। এখন আমাদের কাছে একটা ফিল্টার ছিল টিটো ভাই, আমি এটা আগেও বলছি, 2013 সালের গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন হইলো যুদ্ধ অপরাধীদের ফাঁসির, তো তখন আমাদের কাছে একটা ফিল্টার ছিল যে রাজাকারের ফাঁসি চায় সে বাংলাদেশের বিপক্ষে যাইতেই পারে না। এটা আমাদের কাছে একটা ফিল্টার ছিল। সেই ফিল্টার কতটা অকার্যকর সেটা আমরা 24 সালে এসে দেখছি। এদের যে মানে এরা বলে না, ফারুকি কিন্তু আসলে একটা সত্য কথা বলছে, বুঝছেন? এই যে গণজাগরণ মঞ্চের আন্দোলন, তখন থেকে এরা প্ল্যান করতেছে যে আমরা এদের মধ্যে এদের লোক হয়ে ঢুকে যাব, ঢুকে এদেরকে ভেতর থেকে খোকলা করে দিব। ওদের প্ল্যান ছিল এটা, এবং ওরা প্ল্যান করে মনে করেন আমাদের সবাইকে ঘোল খাওয়াইছে, এবং আমরা বলতে দ্বিধা নাই, আমরা ঘোল খাইছি। কারণ আমরা তো ভাই এত নাটক জানি না, আমরা জয় বাংলা বলি, গলা ফাইরা বলি, আমাদের লুকাছাপা নাই তো।
আমাদের ছাত্রলীগের আওয়ামী লীগের পোলাপান দেখেন জয় বাংলা বলতে বলতে জান দিয়ে দিতেছে, দেখছেন কাউকে লুকোচাপা করতে? শিবির গুলা এরকম করে। এই যে আজকে ফারুকের নাম নিয়ে বলতেছেন, ফারুকি 5ই আগস্ট দুপুরবেলা সে অস্ট্রেলিয়াতে ছিল, বউবাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কারণ অস্ট্রেলিয়ান পিয়ার তার হয়েছে। আজকে যদি সে তারেক রহমানের সরকার চাইটা কিছু না পায়, সুন্দর মতো সে অস্ট্রেলিয়া চলে যাবে, এবং আওয়ামী লীগ পরের বার যখন আসবে তার দেশে ফেরার তো কোনো দরকার নেই। সে যে পরিমাণ টাকা কামাইছে লীগের আমলে, আপনি যে তাকে বললেন যে লীগ হোলি আর্টিজান 2016 সালের জুন মাসের ঘটনা নিয়ে হোলি আর্টিজান যে বানাইছে সেইটা সে রিলিজ দেয় না। আমরা কয়েকজন গত মাসখানেক ধরে ফেসবুকে খুব হাউকাউ করলাম, শনিবার বিকেল দেখতে চাই। সে একটা হাওয়া একটা সরি স্ট্যাটাস দিল, হ্যাঁ আমি স্ট্যাটাসটা পড়েছি। তো জাস্টিফিকেশনটা কি, এটা যেহেতু সনি লিভে শো হয়ে গেছে এবং ওটিটিতে চলে আসছে, সেজন্য এটা আমি আর রিলিজ দিব না। সিরিয়াসলি 1997 কি 98 সালে বের হয়েছিল, এটার নাম কি, না তারও আগে, তেরে নাম, সালমান খানের তেরে নাম বের হয়েছিল। সেই তেরে নাম 2001 সালে 2 সালে, না 27 বছর পরে আবার রিলিজ হইলো। 27 হইলে কত হয়, 99 হবে তাইলে, মানে তেরে নাম, হ্যাঁ তেরে নাম, সেই তেরে নাম 27 বছর পরে 2026 সালের 27 ফেব্রুয়ারি আবার রিলিজ দেওয়া হইলো, সেই ডেট ধরে সম্ভবত। একটা মুভি, যে মুভি মনে করেন মানুষের দেখা ওটিটিতে ফেসবুকে ক্লিপ, মানুষের সিডি ডিভিডি সব দেখা সব শেষ করে লাইছে, সেই সিনেমা আবার হলে রিলিজ দিতে চাই। আপনি ভাবেন, আর তুমি তোমার একটা নতুন সিনেমা রিলিজ দিতে পারতেছো না কেন? কারণ ওটা রিলিজ দিলে তোমার শিবির আব্বারা রাগ করবে। দাঁড়ান, আমি আপনাকে এই কথাটা আগেও বলছিলাম টিটো ভাই, ফারুকি হচ্ছে সেই চিজ, যখন যে সরকার থাকবে তার চাটবে। 2006 যখন ইউনুস নোবেল পাইলো, তাকে ব্যঙ্গ করে ইউনুস আইটপ অফ দিয়ায়, গ্রামীণের বিজ্ঞাপনটার কথা মনে আছে? এটা ফারুকির বানানো। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নাই, বা সে তখন আসে নাই 7-8, হ্যাঁ তখন আসে নাই, তখন সেই বিজ্ঞাপনটা বানাইছে 7 অথবা 8 রিলিজ হয়েছে। এইটা তৎকালীন যে ইমার্জেন্সি কি বলে এটা, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তাদেরকে খুশি করার জন্য সে ওই আমলেও সরকারি কাজ করছে, কোন আমল তার বাদ যায় নাই ভাই। এরপর দেখেন 8 থেকে 24 পর্যন্ত আমরা কি দেখছি বলেন? ফারুকি তার বউ হেন কোনো কাজ নাই, যখন এই যে জ্যোতি আমরা ধরেই নিছিলাম যে মুজিব একটি জাতির কণ্ঠস্বর মুভিতে জ্যোতি বঙ্গমাতার ক্যারেক্টার করবে, কারণ ওর লুকটা 99% পারফেক্ট ছিল। সেখানে ঢুকলো কে? তিশা। আমি তো আকাশ থেকে পড়ছি, কি রে ভাই তিশা কই থেকে আসলো? আমরা আকাশ থেকে পড়ছি, মানে তিশা কই থেকে আসলো? ওর তো চেহারাই যায় না, ওর অভিনয় ভালো না, ও কিরকম, মানে ও যে জেস্টার, ওর এই ক্যারেক্টার, মানে ফার্স্ট অফ অল তিশার সাথে বঙ্গমাতার কোনো ইয়াতেই যায় না, না মানে লুকেই যায় না। লুক ধরেন মেকআপ দিয়ে ঠিক করে দিল, বাট ক্যারেক্টারের যে একটা ওয়েট আছে সেইটা সে ক্যারি করতে পারে না, সেটা জ্যোতির সাথে যায়, আমরা সুন্দর মতো যেটা দেখি। তো সেই সব সে করছে কি করে বলেন? ভিতরে কলকাঠি নেড়ে, সেই কলকাঠি নাড়া নিয়ে তো আমরা তখনই কথা বলছি। আজকে যে বলতেছেন যে সে এই এত টাকা মারছে, আপনি দেখেন আপনার প্রিয় ফারুক ওয়াসিফ এবং সারোয়ার ফারুকী দুইজনের ব্যাপারেই মানুষ বলতেছে এই কয়টা টাকা মারার মতো মানুষ শুনি না, তার মানে তাদের টার্গেট অনেক বড়। আমি ফারুক ওয়াসিফের পোস্টে এই কমেন্ট দেখি লিটারালি বকচোদ হয়ে গেছে, এটা কি কয় রে? হ্যাঁ হইতেই পারে, এটা সামহাউ সেও ট্রু। দেখেন যেখানে আমাদের লেদার আসিফের এপিএস 6 মাসে 350 কোটি টাকা মারতে পারে, সেখানে ফারুক ওয়াসিফ আর ফারুকি এইসব খুদকুরা খায় বাইজে আছে ভাই, ওরা আসলে তেমন বড় দান মারতে পারে না, এটা ট্রু না। আমি এটা আপনার সাথে দ্বিমত পোষণ করব, কারণ হচ্ছে কি আমার যেটা মত বা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তাদের এতটুকু বের হইছে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে তাদের এতটুকু বের হইছে, যেটা মানে আইসবার্গের উপরের অংশ আর কি। আপনি পুরোটা তো আসলে মানে সবচেয়ে বড় কথা যেটা আমি বলেছিলাম শুরুতে, সেটি হচ্ছে ফারুকি এবং ফারুকির বউ, ওইখানে তো একটা টিম ছিল, তার মারামারির একটা টিম ছিল। তো সেই টিম অত্যন্ত বুদ্ধিমান, ধূর্ত। মানে ফারুকের ধূর্তামি নিয়ে তো আসলে আপনার কোনো দ্বিমত নাই, তো অত্যন্ত ধূর্ত। এখন ফারুকি ওখান থেকে টাকা খাইবে আর হচ্ছে গিয়ে এই 2 টাকার সাংবাদিক সেটা বাইর করে ফেলবে, এটা কিন্তু আমি ইন্দ্রা মনে করি না। না আমিও সেটা মনে করি না, কিন্তু তারপরও মানে ওরা যে পরিমাণ এক্সপেক্ট করছিল, আমার কাছে যেটা মনে হয় ওই পরিমাণ খাইতে পারে নাই।
না, সেটা ঠিক। কারণ হচ্ছে গিয়ে ওরা এমন কোন মিনিস্ট্রি পায় নাই যে মিনিস্ট্রিতে আসলে হাজার কোটি টাকা বরাদ্দ আছে। এটাও কিন্তু ঠিক। মানে ধরেন রাইট। কথার কথা যেমন ধরেন এলপিডি মিনিস্ট্রি বা ধরেন এই ধরনের যে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি বা ধরেন আপনার যদি হোম মিনিস্ট্রি বলি, হোম মিনিস্ট্রিতে মনে করেন এক পুলিশের ড্রেস চেঞ্জ করেই হচ্ছে গিয়ে হাজার কোটি টাকা ধরেন মাইরে ফেলছে। ধরেন আপনার তো নিশ্চয়ই এই সম্পর্কে ধারণা আছে যে ধরেন আপনি একটি প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করলেন। কত হাজার কোটি টাকা এখানে ব্যয় হয় ধারণা আছে আপনার? না, কোনো সকল ধারণা নেই। কাগজপত্র ফেলে দিতে হয়। আবার নতুন করে সকল কিছু ছাপাইতে হয়। সকল কিছু নতুন করে টেন্ডার হয়। বুঝতে পারছেন না? সো ওদের এই কালচারাল মিনিস্ট্রি যেটা সেখানে আসলে এত বরাদ্দ-টরাদ্দও ছিল না। টেকনিক করে যতটুকু যা খাইতে পারছে। দ্যাটস ইট। জি। না, তারপর আবার একে তাকে দিতে হইছে। যেমন আমাদের আসিফ নজরুলের শালা ছিল, তাকে দিতে হইছে। তো মনে করেন এরে তারে ভাগ দিতে বেশি তো ছিল না। কিন্তু তারা কাহিনী মানে যেটা আমরা দৃশ্যমান, আপনি যেটা বললেন টিপ অফ আইসবার্গ, এরকম বহুত কিছু করছে। যেমন তিশা কোন জনমে এই আর্কিটেকচারাল ফার্ম ছিল তার, যে সে মুক্তিযুদ্ধ মিউজিয়াম, সরি মুক্তিযুদ্ধ না, তো আমি ভুল বলে ফেলছি, খুবই সরি। গণভবনকে সে জুলাই গুদ্ধ মিউজিয়াম বানাইতে গেছিল। এই এক্সপেরিয়েন্স তার কোন জনমে হইছে? সে তো মনে করেন হাদি বেচেই কুল পায় না। সেখানে গত 19 না, মাসে আমি এখানে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। আমরা দুইজনই তাকে চিনি। নামটা আমি না বলছি। না, একজন আছে। আমরা চিনি। অন্তত সাদাত রাসেল যে চেনে সেটা আমি জানি। তো সে আমাকে বলতেছে যে ওইদিন মানে একটা সেটে মানে সোবিয়ালের সেটে ওই ভাই বড় ভাইও গেছে আর তৃষা ওইদিন প্রথম গেছে। তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে মানে সে একই কথাটা বলতেছে এইভাবে যে তৃষা হচ্ছে খুবই অশিক্ষিত একটা মেয়ে এবং তার কোনো পড়ালেখা নাই। তো আমি তাই ভাবভঙ্গিতে তো দেখতে মনে হয় যে সে, এবং বললো যে সে কোথায় এ লেভেল না ও লেভেল না কিভাবে কি পড়াশোনা করছে, হেভি পড়াশোনা করা একটা মেয়ে, মানে প্রচুর মানে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে পড়ছে আর কি। তো সে বললো যে না রে পাগলা, ও একদমই মূর্খ একটা মেয়ে। আমি বলছি কিভাবে বুঝলে? এবং যে বলছে সে আসলে শিক্ষিত এবং সে তার অনেক মানে আমি তার ইংরেজি কলাম পড়েছি অনেক। তো সে আমাকে বলতেছে যে ভাই সোভিয়েলের সেটে আমারও যেদিন প্রথম এন্ট্রি, তৃষারও সেদিন প্রথম এন্ট্রি। তার আগে তো তৃষা মিডিয়ায় নানা রকম কাজকর্ম করেছে। তো লাইটম্যানকে নাকি ডেকে জিজ্ঞেস করতেছে, কথাটা শুনেন, লাইটম্যানকে ডেকে জিজ্ঞেস করতেছে তোমাদের প্রতিদিনের পেমেন্ট কেমন? ও কয় নাই যেই নেই কাজ যতটুকু প্রেম দেয় আর কি হেডুকের উপরেই, আর আপনি করুক সে দিবেন এটা বলতেছে আপনার। যে পেমেন্ট কেমন? তো যখন বলছে যে পেমেন্ট কেমন, তখনই না আমার একেবারে ভিতরটা আমার খোকলা হয়ে গেছে। যে পেমেন্ট খুঁজতেছে আর কি। তো এইটা হচ্ছে গিয়ে একেবারে মানে আমার মানে ওই যে যার সাথে ঘটনাটি যার সামনে ঘটেছে সে আমাকে বলেছে। পরে আমার সাথে যেটা ঘটেছে সেটি হচ্ছে আমি তখন কক্সবাজারে টাস্ক ফোর্স 3 তে কাজ করি। 2006 এর মাঝামাঝি থেকে আরকি। 6 না 7 এর শুরুতে, সরি 7 এর শুরুতে যখন আরকি ওই কি যেন ওটাকে বলেন আপনারা? 9/11 নাকি? 111। 1/11 তো ওই সময় যেটা হলো সেটা হচ্ছে ওইখানে আমি গেছি। তো ওইখানে একটা শুটিং হচ্ছে আম সম্ভবত সিটি সেলের বা এরকম কোনো একটা কিছুর। তো ওইখানে হচ্ছে গিয়ে আমার এক পরিচিত বন্ধু টাইপের একজন লোক ছিল। যার নাম হচ্ছে এলিয়ান সোহাগ। তো ওইখানে আমি আরকি গেলাম। ওই রেস্টুরেন্টে খাইতে-টাইতে যাইতাম আমি মাঝে মধ্যে। আমার আসলে আমি সিভিল ড্রেসের ডিউটি করতাম আরকি, ব্যাপারটা এরকম। মানে আমার আর্মস কিন্তু সিভিল। তো ওইখানে গিয়ে আমার সারাদিনই আমি বাইরেই থাকতাম। তো ওইখানে খাইতে-টাইতে গেছি, তো দেখলাম যে তৃষা আর ফারুকী একটা রুমের মধ্যে চুমাচুমি করতেছে। তো আমি ভাবছি কি যে আসলে এই মেয়েটা বোধহয় পড়াশোনা আছে। মানে কি যেন একটা নতুন কুড়ি-টুরি বা এরকম একটা ইয়ে থেকে আসছে। তো আমি ধরে নিছি যে পড়াশোনা আছে। কিন্তু মানে মানে মুখ যখন খুলল, ওরে বাপরে বাপ! মানে আমি স্টুপিড হয়ে গেলাম। মানে তখন আমি বুঝলাম যে আসলে বাংলাদেশের মানে নায়িকারা বা নাটক-টাটক যারা করে তারা আসলে এই তাদের কোয়ালিটি। তবে তো এই সে এই হঠাৎ ব্যাপারে
শোনেন, জি। ইন্দ্রার ফ্লোর আপনি একটু মারছেন, আমি একটু মারি, হ্যাঁ? সেটা হচ্ছে গিয়ে ধরেন যে আপনি যেটা বললেন যে ও মুখ খুললো পরে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। এই কারণে কিন্তু সার্ভার ফারে কিন্তু শুরু থেকে তিশার ব্যাপারে খুব যত্নবান ছিল। ওই যে আপনি দেখছেন যে আগে কিন্তু সে মুখ বন্ধ করে রাখছিল। আচ্ছা। হ্যাঁ? যে ওই যে যেটা বললাম যে চুমাচাটি করতেছিল, তো চুমু দিলে তো মুখ বন্ধই থাকে এবং সে জানতো যে চুমা না দিলে যদি মুখটা খুলে তাহলে এই মারাটা খাইব। আচ্ছা। কিন্তু সার্ভার তার মুখ বন্ধ করার চেষ্টা করতেন সবসময়। আমি তিশাকে না, আমি ইন্দ্রাকে আরেকটা বিষয় একটু ধরাইয়া দিতে চাই। আমি তখন বলতে গিয়ে এই পয়েন্ট বলি ইন্দ্রা, সেটা হচ্ছে আপনার মনে আছে সারোয়ার ফারুকী তার ওই যে রকেট লঞ্চার প্রদর্শনী না ওই যে কি বলে ড্রোন প্রদর্শনী করলো কতগুলো, হ্যাঁ? তো তার সেই ড্রোন প্রদর্শনীর এতগুলো ইভেন্ট হলো বাংলাদেশে, এত বড় বড় ইভেন্ট গুলা সে যে করলো, যেগুলা দিয়ে সে মুক্তিযুদ্ধের হ্যান ত্যান বহুত কিছু দেখাইলো। ইভেন্ট গুলা কে করছে জানেন? ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মটা হচ্ছে কি ইমেল হকের। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা কাজ পাইছে ইমেল হক। ইমেল হক নাম ইমেল ইমেল মানুষের নাম হয়। হ্যাঁ, ওইটা হয়। মানে ওই সেশনের বাপ মা প্রথম বিদেশ গেছে গিয়ে শুনছে ইমেল নামে একটা জিনিস আছে না, রাইখা দিতে। ইমেলের নামে হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে এই ম্যানেজমেন্ট ইয়াটা দেওয়া হয়েছে ওকে। তারপরে আসেন কিবরিয়ার ব্যাপারে 200 কোটি টাকা শুধুমাত্র যে ছোট ডকুমেন্টারি গুলো বানানোর উদ্যোগটা নেওয়া হইলো, জুলাইতে কিবরিয়া ভাই কিবরিয়া তাদের ইতিহাস, সেটা হচ্ছে গিয়ে সারোয়ার ফারুকীর ভাই কিবরিয়া এবং সারোয়ার ফারুকীর অ্যাসিস্ট্যান্ট। এটা নিয়ে আমার একটা কন্টেন্টও বানানো আছে ওই সময়, একেবারেই নামগুলো উল্লেখ করে। সম্ভবত জুয়েল রানা হবে বা সোহেল রানা হবে, এই মুহূর্তে আমার নামটা মনে নেই। আমরা দেখছিলাম এটা যখন ঘটছে গত বছর, আমরা তখন এটা নিয়ে বলছিলাম। হ্যাঁ, যে এই পুরো 200 কোটি টাকার প্রজেক্ট কিন্তু সারোয়ার ফারুকী বেনামে তার ছোট ভাই কিবরিয়াকে দিয়ে, তার চিফ অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এবং হচ্ছে গিয়ে ইমেল হককে দিয়ে বিভিন্ন কোম্পানি খোলায় নতুন প্রত্যেকটা কিন্তু এই 3টা কোম্পানিকে কাজগুলো দেওয়া হয়েছে। এবং এখানে কোনোটাই আপনি ছবিয়ালের সাথে কানেকশন খুঁজে পাবেন না। সে ছবিয়াল দিয়ে কিচ্ছু করে না, অন্যগুলা দিয়ে করছে। অথচ সবগুলাই কিন্তু টাকা তার অ্যাকাউন্টে। হ্যাঁ, সব তার অ্যাকাউন্টে গেছে। সেই নগদে করতো, নগদে ইমেল হক সব কাজ করতো, কিন্তু মূলত নাম এটা কিন্তু লবিংটা করে দিত সারোয়ার ফারুকী, সরাসরি স্বাভাবিক, খুবই স্বাভাবিক। নগদের সব কাজ করতো ইমেল হক, একটা মেকানিজম করতো সারোয়ার ফারুকী। তো যেটা বলতেছিলাম, আপনারা দুই গান আমার ফুটেজ অর্ধেক খেয়ে ফেলাইছেন। এখানে আমি দুইটা কমেন্ট পড়বো। পরবর্তী 1.5 ঘন্টা আপনার সৌভিত নামে একজন কমেন্ট করছে, টেলিভিশন সিনেমা দেখে আমি নিশ্চিত ছিলাম ফারুকী জামাতি, কেন যে অন্য কেউ বুঝতে পারলো না কি জানি। আমরাও বুঝছি, কিন্তু শোনেন, ওই যে আমাদেরকে সবসময় যেটা শুনতে হয়, কেউ ইসলাম ধর্ম প্রপারলি পালন করলে, দাড়ি টুপি রাখলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা করলেই তাকে জঙ্গি ভাবো কেন, তাকে জামাতি ভাবো কেন? বুঝতে পারছেন? এইটার জন্য আমরা কখনো বলি নাই। এবং আমি আমার ব্যক্তি ইন্দ্রার কথা বলি। ইন্দ্রা যদি কাউকে খারাপ বলে তখন ইন্দ্রার হিংসা হয়, কারণ ইন্দ্রা ওর মতো হইতে পারে না, এই জন্য ইন্দ্রা সবাইকে খারাপ বলে। এখন দেখেন, সেই আমাদের ঝারাপা, যেই ঝারাপা 17 সালে সাদা শাড়ি পরে ভাইরাল হয়েছিল, সেই ঝারাপা 24-25 সালে এসে দেখলাম সে আসলেই জামাতি। অথচ 17-18 সালে ইন্দ্রাকে কি পরিমাণ গালি খাইতে হয়েছে, কারণ ইন্দ্রা ফেম পাইতে চায়, ইন্দ্রা পপুলার হইতে চায়, এই জন্য সবাইকে গালি পারে। জামাত চেনার যে একটা সিস্টেম আছে, এটাই তো ওরা বুঝে না। জামাত চেনার কিন্তু ইন্দ্রা, এটা আপনি খুব ভালো করে জানেন, ম্যানেজার আরো ভালো জানে। জামাত চেনার একটা প্রশিক্ষণ হয় আমাদের। জামাত চেনার প্রশিক্ষণ সোজাভাবে ভাই প্রশিক্ষণ প্রাপ্ত আমরা জামাত চেনার। আপনাদের ট্রেনিং হয়, আমি তো সিভিল মানুষ, আমি তো ব্লাডি সিভিলিয়ান, আমার এরকম ট্রেনিং হয় না, বাট আই হ্যাভ গাট ফিলিংস। আমি ফিল করতে পারি যে এই লোকটা জামাত, সামথিং ইজ ভেরি মাচ রং উইথ হিম। আমি এটা বুঝতে পারি। সে যত নাটকই করুক, কিছু জায়গায় ঢপ খাইছে, সেটা ডিফারেন্ট জিনিস। জামাত চেনার জন্য আপনাকে খুব সুন্দর দুইটা, মানে ইন জেনারেল দুইটা জিনিস বলে দিই, পাবলিকলি বলে দিই, কারণ এরা কোনোভাবেই এই দুইটা জিনিস চাইপা রাখতে পারে না, বুঝছেন? হাগা এবং পাপ চাইপা রাখতে পারলেও এই দুইটা জিনিস জামাতিরা কোনোদিন চাইপা রাখতে পারে না। প্রথম কথা হইছে, ওরা পলিটিক্স করে না, বুঝেন? ওরা পলিটিক্স করে না এবং ওরা ভারতকে দেখতে পারে না। এই দুইটা জিনিস যার মধ্যে পাবে, চোখ বন্ধ করে সে জামাতি, কোনো মিস নাই। আজ পর্যন্ত এইগুলি আমার মিস হয় নাই। এটা আমারও মিস হয় নাই, কখনোই মিস হয় নাই। এটা একটা কমন জিনিস। এবং আরো একটা ব্যাপার আছে ইন্দ্রা, আরো একটা ব্যাপার আছে, সে ভারত থেকে সমস্ত ফ্যাসিলিটি নেবে। ভারত থেকে যেমন হচ্ছে আমি বলি, এক নম্বরে আপনাকে পরিচয় করে দিই, তার নাম হচ্ছে আবু হেনা রনি। ওরা অনেকদিন ধরে মিরাক্কেলে ডাকে না, বুঝছেন? অনেকদিন ধরে মিরাক্কেলে ডাকে না। সে লাস্ট যেটা আবু হেনা রনিকে আমি আইডেন্টিফাই করে
তারপরেও আমার লিস্টে রাখছি ধরেন 3 বছর 4 বছর, শেষে পাগলায় আর টিকতে না পাইরা হিমসেলফ হি আনফ্রেন্ড মি। আবু না, হেনা আমি রনি নিজে জানে না যে ওর কতখানি কলিজার খবর আমি জানি, ও কোথায় যায়, কোথায় খায়, কার সাথে, কার বউর সাথে, কোন চিপায় গিয়া গল্প করে, এগুলো সব আমার নখদর্পণে। মানে আমি যখন একটু আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, তখন তো আমি তার পেছনে একটা লোক লাগাই দিছি অটোমেটিক। মানে আমি তো আর এখানে মানে জেনেভায় বসে আছি, এইটাই তো আমি না, আমার তো কিছু হ্যান্ডস আছে। আমাদের সবারই আলাদা কিছু লোকজন আছে, সবারই একটা সাহাদাত নেটওয়ার্ক রাসেল মানে বাংলাদেশে নাই কি? সাহাদাত রাসেলের টিম কি নাই? ওর কি লোক নাই? আমরা কি বাল ফালাইয়া এনে বসি? শোনেন আপনি আচ্ছা, যে আমি একটু সঞ্চালকের ভূমিকা পালন করতে চাই 30 সেকেন্ডের জন্য। সেটা হচ্ছে আমি ইন্দ্রাকে একটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই। হাদির হত্যাকারী ফয়সাল গ্রেপ্তারের একটা সংবাদ চারদিকে ছড়িয়েছে এবং ওকে কিন্তু সবচেয়ে না, এটা আপনাকে একটু আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে মাত্র টি2 স্ক্রিনে দিয়েছিল প্রশ্নটা খুবই আমি ওটা গুরুত্বপূর্ণ। দেখছি। ঝুমার আইডি ডিএক্টিভ করে দেওয়া হ্যাঁ, হয়েছে আমি ওটা দেখছি। এই আপনি খবর ওই পাওয়ার যে সাথে সাথে। কমেন্ট দেওয়ার আগে আমি ফেসবুক থেকে দেখে আসছি। দেখে এসে ওটা আমি হ্যাঁ। মাথায় রাখছি। পরে বলবো। এখন যেটা নিয়ে আপনি বলতেছিলাম, ঝুমা এবং হাদিকে নিয়ে যদি কিছু একটু বলেন আজকে নারী দিবস, তাহলে ভালো লাগবে। রনিকে নিয়ে বলতেছিলাম, এই যে আপনি বললেন না যে জামাত চেনার একটা সিস্টেম আছে, ও যখন মিরাক্কেলে গেছে, ট্রাস্ট মি, আমার একদিনও মনে হয় নাই যে ও মিরাক্কেলটা গেছে, বাংলাদেশের নাম ইয়ে করতেছে, ওরে একটু দেখি। আমার জীবনে রুচি হয় নাই ওকে দেখার, কারণ ওর ছাবলা মাখা মুখ দেখে বোঝা যাইতো ও তেলবাজি কইরা ওইখানে গেছে। ও নিজের মেধা যোগ্যতা দিয়ে যায় নাই। যার মেধা যোগ্যতা আছে তারা কিন্তু ঠিকই টিকে কাজ করে। আবু হেনা রনি কিন্তু বাংলাদেশের ছাবলামি নাটক ছাড়া একদম সি গ্রেডও না, জিএফজি গ্রেডের নাটক এগুলাতে সে পার্টিসিপেট করে। সে 24 সালে, আপনারা হয়তো জিনিসটা ভুলে গেছেন, 24 সালে জুলাইয়ের আগে আগে সে একটা অ্যাক্সিডেন্টে, একটা শুটিং সেটে একটা অ্যাক্সিডেন্ট হয়, তার শ্বাসনালী পুড়ে গেছিল। সেই খরচ শেখ হাসিনার তহবিল থেকে গেছে। সে হয়েছে সেই মাদারচোদ, বুঝতে পারছেন? এই যে আজকে 26 সালের মার্চ, এখনো 2 বছর হয় নাই তার ঘটনার, সে এই যে এরকম নুন খায় বেইমানিটা করছে। তাইলে এই যে ইন্ডিয়া তার এইসব আচরণগুলো দেখতেছে না? অবশ্যই দেখতেছে। ওরা এগুলো খুব মার্ক করে রাখে। ইন্ডিয়া সবচেয়ে বড় শিক্ষাটা পাইছে হচ্ছে গিয়ে 2টা মালকে দিয়ে। একটা নাম হচ্ছে কি জানো, ওই যে প্রত্যেক 1 সপ্তাহ পর পর হচ্ছে নারিকেলে কেটে ধরা খায়। কি নাম? নোবেল নাকি? ও না, নোবেল না। নোবেল হালার বহলা কইতেছে কি, কয় রবীন্দ্রনাথ ঠাকুর সে একটা হিন্দু, তার গান হচ্ছে কি আমাদের জাতীয় সঙ্গীত হবে কেন? আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত প্রিন্স মাহমুদের তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতা। হোয়াটস দ্য ফাক? তবে এই ছেলেটা কপাল খারাপ। বাংলাদেশে যে যাই অপরাধ করুক না কেন, হিরো আলমের লাগে অর্বর ঝগড়া হয়েছে, দেহি নোবেল জেলে। হাদি মরে গেছে, হাদির খুনিরে খুঁজে পাওয়া যায় না, নোবেল জেলে। নোবেল ঠিকই জেলে। ওই না, যেখানে যাই নোবেলের জন্য নোবেল আলাদা জেলে। করে একটা সেল থাকা উচিত আসলে জেলখানায়, নোবেল সেল। আরেকজন, আমি কমেন্ট পড়ে বলছিলাম, আরেকজন লিখছে আফিফ সামথিং, সম্ভবত আফিফ নাম, শেখ ফরিদ ভাই কই, থাম্বনেইলে তার পিক দিয়া ভিউজ বিজনেস করিস? তোদের জন্য এই লাইভে আসি না। আপনি জান গা ভাই, নাহলে আপনারা আমি ব্লক করে দিই। কই আইডি কই? না, আপনার সেটা করার দরকার নাই। না, আচ্ছা। ওইটা বিষয় না। আপনি অবশ্যই শেখ ফরিদের শুভাকাঙ্ক্ষী, তো আপনি অপেক্ষা করুন। শেখ ফরিদ ভাই আইসা নিশ্চয়ই আগামী শোতে আপনাকে গালি দিবেন। এখন আমি আরেকটা আমরা কমেন্ট বুঝলাম। করবো, যেটা আপনারা নিয়ে খুব হাউকাউ করতেছেন। আমাদের তানজিনা হক নিদ্রা, সে কমেন্ট করছে, হাদির হত্যাকারী ধরা খাওয়ার পর জুমার আসল আইডি ডিঅ্যাক্টিভ কেন? আপনারা কি নোটিস করছেন? এই মিমটা তো অসংখ্যবার দেখছেন। হাদি এক্সপায়ার করছে, গুলি খাইছে, পরপর জুমার এই এক্সপ্রেস, এই ছবিটা তো আপনারা অসংখ্যবার দেখছেন। তার বউয়ের খবর নাই, জুমা একদম কাইন্দা কুইটা হাদি বিজয় মইরা যাইতেছে। আপনারা ভাবতে পারেন কেন একটা মানুষ কখন আরেকটা এরকম করে? বলেন, কখন করে? সে কি এমন জিনিস ছিল? নাথিং। সেই হাদির মানে এতদিন জুমার আইডিতে কিছু হয় নাই, আজকে 8ই মার্চ 2026 জুমা তার আইডিতে লগ ইন করতে পারছে না। এক্সাক্ট যখন ইন্ডিয়াতে ফয়সাল আর ওই লোকটার নাম কি, সামথিং একটা, আমি ভুলে গেছি, ফয়সাল যেহেতু নামটা হাইলাইট হয়েছে ওই জন্য মনে আছে। তো ওই দুজন ধরা খাওয়ার পরপরই জুমার আইডিতে ঢোকা যাচ্ছে না, এবং ওই আইডি পুরো ডিলিট। তুই ঢুকতে পারতেছ না, তাতে আমগর কি? তোর আইডি তো আমরা দেখতে পাবো, তাই না? তোর আইডি আমরা কেন দেখতে পাইতেছি না? তুই না হয় লগ ইন, যেমন আমাদের আইডি যখন হ্যাক হয় কারোর আইডি, অন্যরা তো দেখতে পায়, আপনি না হয় ঢুকতে পারেন না, অন্যরা তো দেখতে পায়, তাই না? ব্যাপারটা তো এরকম। এখন
এই যে হাদিকে যে খোদার খাসির মতো বা বলেন যে বলি দেওয়ার আগে পাঠাকে যেরকম অনেক খাওয়াইয়া দাওয়াইয়া কোরবানির গরুকে যেমন অনেক 3 মাসের প্যাকেজে মোটা তাজা করে কোরবানি দেওয়া হয়, হাদিকেও তো সেম কাজ করা হয়েছে। হ্যাঁ, তো এই যে সেম কাজ করে যারা দেশটাকে অস্থিতিশীল করলো, আজকে তারা বলে দেশের আইন শৃঙ্খলার অবস্থা এইরকম কেন? আপনি তাদের অবস্থাটা চিন্তা করছেন? এইগুলোর মধ্যে যুক্ত ছিল কি? এই যে ঘুরে ফিরে আবার আমাদের নাম চলে যেতে হয় ফারুকের মধ্যে, ফারুক ওয়াসিফের মধ্যে চলে যেতে হয়। এই ফারুক ওয়াসিফ বাটপার এগুলারে বৈধতা দিছে 21, 22, 23, 24 পর্যন্ত, 24শে জুলাইয়ের আগ পর্যন্ত ফারুক ওয়াসিফ কত সততা, মহান ন্যায় নীতির বাণী যে কলাম লিখত ইয়েতে প্রথম আলোতে, এখন সেগুলো ন্যায় নীতির বাণী কিছু নাই। তার নামে যখন কালের কণ্ঠ এই নিউজটা করলো, ফারুক ওয়াসিফের নাম আবার যাইতে হয়েছে, তখন কিন্তু ফারুক ওয়াসিফ কোন ধরনের কোন আইনি পদক্ষেপ নেয় নাই। সে ফেসবুকে একটা কৈফিয়তনামা দিছে। ভাই, আমার নামে কেউ যদি এরকম করে কমপ্লেইন করে, ধরেন আমি দেশে আছি এখন, আমার নামে কেউ এরকম কমপ্লেইন আনছে, আমি গিয়া তো, আমি যদি এই কাজটা করে না থাকি, আমার কাছে সব প্রুফ থাকে, আমি কি করবো? গিয়ে আগে কেস করে দিব। প্রথম কাজ এইটা না যে আমার নামে ওরা মিথ্যাচার করতেছে, আমি কি ফেসবুকে বসে বসে ব্যাখ্যা দিব ব্যাখ্যা? অবশ্যই না। সে ফারুক ওয়াসিফ, তুমি একটা কি জানি কি বলে এটারে, সাংবাদিকদের যে ইনস্টিটিউট, সেখানে তুমি ডিজি হয়ে বসে আছো, তুমি আর তোমার কেস করা তো 1-2 এর ব্যাপার। তোমার হাতে, তুমি এখন রাষ্ট্র যন্ত্রের অংশ হয়ে বসে আছো, তোমার হাতে এটুকু ক্ষমতা নাই যে একটু কেস করে দিতে পারতেছো না? তুমি ফেসবুকে তুমি কৈফিয়তনামা দিছো, এরপরে গত 3 দিন যাবো তার আর কোনো হেলদোল নাই, বুঝছেন? সে এক কৈফিয়তনামা যে পোস্ট করছে, সেখানে তার তেলবাজরা একাকার। ফারুক ভাই এরকম করতেই পারেন না। এইদিকে আমরা শুনছি সে মনে করেন 2-3 বছর আগে, 24 সালের আগে, তার মানে কার্ডের বিলও সে দিতে পারতো না, এর কার কাছ থেকে হাত পাইতে ধার খাইয়া চলতো, এরকমই দেখছি। সে থাকতো তো মনে হয় ঢাকায় থাকতো না, সে কই জানি কক্সবাজারের ওইদিকে কই যেন থাকতো, ওইদিকে ঢাকার বাইরে থাকতো। আমি যতদূর জানি সে ঢাকায় থাকতো না, আমার যতদূর মনে আছে। আচ্ছা, যাই হোক, এই যে জুমা এবং হাদি ইস্যুটা নিয়ে বললাম, এই নাটকের পার্ট কিন্তু আমাদের ফারুকিও। এই যে স্ক্রিপ্ট, এই যে কি জানি বলে এটা, হাদিরে যে কোরবানি দেওয়া হবে, এই স্ক্রিপ্টের অংশ কিন্তু ফারুকিও। নাইলে এইরকম আধা খ্যাচরা, মানে লেজে গোবরের স্ক্রিপ্ট আর কারো পক্ষে লেখা সম্ভব না। ফারুকির পক্ষে এগুলো গোজামিল মার্কা স্ক্রিপ্ট সম্ভব, কারণ অত বেশি পড়াশোনা করে নাই। এখন বলেন স্ক্রিপ্টের সাথে পড়াশোনার কি দরকার, সম্পর্ক? অবশ্যই। আপনি যখন আর্টিস্টিক ওয়েতে, অ্যাস্থেটিক ওয়েতে চুরি করবেন, সেইটা যদি আপনি শিক্ষিত হন, শিক্ষিতর মতো চুরি করবেন, না হলে যদি অশিক্ষিত হন, শীতকাইটা চুরি করবেন। আপনি যদি শিক্ষিত হন, কৃষের মতো চুরি করবেন, কৃষ্ণা তো কি জানি বলে, ধুম সিনেমার মতো, ঋত্বিক রোশনের মতো চুরি করতে পারবেন। আর যদি অশিক্ষিত হন, তাইলে এই যে ইয়ার মতো কি জানি কয়, এই যে রায়হান রাফি সিনেমা বানাইলো না, সুরঙ্গ, ওই টাইপের, ওই রকম সুরঙ্গ যে ধরা খাওয়া যায়, মনে করেন চুরি করার আগে ধরা খাওয়া যাইতেছে, এই টাইপের লেজে গোপরে ব্যাপার হবে। সিনেমার সমালোচনা করি না, সেটা ডিফারেন্ট ইস্যু, ইনসিডেন্টের কথা বললাম। এই জন্যই পড়াশোনাটা জরুরি। ফারুকে যদি পড়াশোনা করতো, এই বাজে লেখার আগে সে অনেকবার চিন্তা করতো যে এই যে লেজে গোবরে করতেছি, আমরা তো অনন্তকাল সরকারে থাকবো না, এটা তো বের হয়ে আসবে। আমরা সারা জীবন শুনে আসছি কি, আমি কথা শেষ করে ছেড়ে দেবো ফ্লোর, সাগরুনিকে মেরে ফেলছে কেন? তারা পাইপলাইন দিয়ে হেঁটে হেঁটে দেখছে, ওইটা শেখ হাসিনা ওই পাইপলাইন দিয়ে গ্যাস ইন্ডিয়াতে দিয়ে দিচ্ছে, বুঝছেন? এই জন্য সাগরুনিকে মেরে ফেলছে। আচ্ছা, বাচ্চা রাখছে কেন? বাচ্চা ছোট মানুষ তো কিছু দেখে নাই, কিছু বুঝে নাই, শুনে নাই, হ্যান ত্যান ব্লা ব্লা। আচ্ছা, এটা নিয়ে আমাদের রাফি ভাই সিনেমা বানাইছে, সেই সিনেমা আবার রিলিজ দিছে, বুঝছেন? আবার নাম রাফি চলে আসছে, কিছু করার নাই। এরপরে আর তনু মার্ডার হয়েছে, ওইটা আর্মিরা করছে, এই জন্য ওইটার বিচার হয় নাই, বুঝছেন? কিন্তু তারপর আর কে আছে, আরেকটা কি মার্ডার কেস জানো আছে, আরো একটা এরকম কি যেন আছে, মনে আসতেছে না, মনে আসতেছে না। তো এই দুইটা আলোচিত, এই দুইটা মনে আছে। তো এই কেসগুলোর বিচার কেন ওই 18 মাস যে ইন্টারিম ছিল, ওরা কেন করে নাই? কি সমস্যা ছিল? কারণ ওরা ওইরকম কোনো মার্ডার হইলে তো আমার আর সাদত রাসেলের মার্ডার হয়ে যাওয়ার কথা। ইটস রিয়েলি ট্রু। মানে আওয়ামী লীগ যদি ওই ইস্যু নিয়ে মার্ডার করতো, তাহলে আমার আর সাদত রাসেল, আমাদের দুজনের বাংলাদেশ থেকে বার হওয়ার কোনো কায়দাই ছিল না। সেটাই বলতেছি, ওইখানে যদি আওয়ামী লীগ সরকারের বা শেখ হাসিনার ব্যক্তিগতভাবে কোনো ইনভলভমেন্ট তারা পাইতো, তারা কি কেস দিত না? দিত। অনেক তো চেষ্টা করছে, পারে তো নাই। কিন্তু এরা বুঝতে পারে নাই যে 18 মাস পরে যে ওদের সরকার চলে গিয়ে যে সরকার আসবে, এগুলো তো রয়ে যায় ভাই। আপনি যত সূক্ষ্মভাবে অপরাধ করেন, প্রমাণ থাকে,
সেই প্রমাণ আমরা এখন দেখবো। এবং এবং মজার ব্যাপার কি দেখেন, এরা কিন্তু ইন্ডিয়ার হাতে ধরা খাইছে। এখন এখানে কিন্তু ওরা কোনো গল্প বানাইতে পারবে না। ওদের বাংলাদেশে ধরা খাইলে ওরা যেরকম গল্প বানাইতো একটা, যেমন হয়তো একটা জজ মিয়া গল্প বানায় ফেলতে পারতো, কিন্তু এখন তো তারা সেটা পারবে না, কারণ ধরাটা খাইছে ইন্ডিয়ার হাতে। এখন তো তারা মানে বুকি চুকি বুঝাইতে পারবে না কিছু একটা, আপনার সামনে 7-5-14 কি বুঝাইতে পারবে? কারণ এর আগে আমরা দেখছি ফয়সাল সম্ভবত অ্যারেস্ট হয়েছিল বাংলাদেশে থাকতে, তারা কিন্তু আবার জামিন দিয়ে ছেড়েও দিছে। ফয়সাল সম্ভবত অ্যারেস্ট হয়েছিল, আমার যতদূর মনে পড়তেছে গুলি খাওয়ার পরপরই ফয়সাল অ্যারেস্ট হয়েছিল এবং জামিন পেয়ে বের হয়ে দুবাই চলে গেছিল, আমার যতটুকু মেমোরি বলে। না হয়ে থাকলেও মনে করেন কিছু একটা ঘটনা ঘটছিল, নাইলে এই ফয়সাল সেফলি বাংলাদেশ থেকে বের হইলো কি করে? তো এয়ারপোর্ট দিয়ে বের হইছে, ও তো প্লেনে করে গেছে, এটা তো আর যায় নাই। এগুলো নাটকবাজি, ওরা বুঝতে পারে না যেগুলো ধরা খায় যাবে। যদি বুঝতো তাইলে এই যে সারা জীবন গত 18 বছর আমরা যেটা শুনে আসছি যে শেখ হাসিনা এই একাম করছে ওই একাম করছে, কোনো প্রুফ দেখাইতে পারে না। প্রুফ দেখাইতে জানতে হয়, বুঝছেন? না যাই না খালি মুখে মুখে বললে এটা হয়ে যায় না, এত সহজ নাই। ডিজিটাল যুগে মিথ্যা বলা এত সহজ না। সেই আমলের জজ মিয়া নাটকে আমরা ধরে ফেলাইছি, আর এই আমলে ডিজিটাল যুগে তোমরা একটা ঘটনা ঘটাবা আর এটা মানে প্রমাণ থাকবে, এটা তো হইতেই পারে না। এই যে প্রমাণ ইন্ডিয়া ধরে ফেলাইছে, এখন ধরেন বাংলাদেশ যখন এই যে এগুলা হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে, তখন আপনি শিওর থাকেন এই যে সমন্বয়ক গুলা, আপনারা হয়তো ভুলে গেছেন, হাদি তার ইন্টারভিউতে বলছিল আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওখানে ভাস্কর্য ভেঙে আসবো, কিন্তু এর কম দিলে আমি এখন আর ভাঙবো। এক্স্যাক্টলি এই ছবিটা এর চেয়ে কম দিলে আর ভাস্কর্য ভাঙতে যাবো। লাইভ শুনে আমাকে একজন ইনবক্সে দিল যে টিটু ভাই এই ছবিটার কথা মনে হয় বলতেছেন আপনারা। এই ছবিটার কথাই আমি বলছি। তো যেটা ঘটনা হয়েছে, এই যে হাদিকে যে তারা ভাড়ায় আনা কামলা হিসেবে রাখছিল ভাস্কর্য ভাঙতে, এই ছবিটা দেখলেই বোঝা যায় যে হাদির স্লোগানটা কোথাও না কোথাও ব্যবহার করছে। হ্যাঁ অবশ্যই ওর বেশি কষ্ট। আমি কথা শেষ করতেছি। তো এই যে হাদি যে এই যে ছিঁড়া ফেলানোর ব্যাকগ্রাউন্ডে যারা যারা জড়িত, জুমার আইডিটা চলে গেছে, তারপর ধরেন আজকে হয়তো আরো কারো কারো আইডি চলে যাইতেও পারে, কে জানে, আমরা তো আর জানি না কে কে আছে। দেখবেন অনেক ইউনুসের পেজই ডিঅ্যাক্টিভ করে দিছে। না ওই পেজে কিছু হয় না, ওটা ডাস্টবিন সব ইক্কা জ্বালা, ওই পেজে কিছু হয় না। তো এরা ব্যাকগ্রাউন্ডে যেসব কাহিনীগুলো করছে, দেখবেন এই যে জাতাজাতি খেলেন এগুলো সব বের হয়ে আসবে। এই যে ফয়সালের বাসা থেকে যে 127 কোটি টাকার চেক পাওয়া গেছিল, কেন পাওয়া গেছিল? এবং সেই ফয়সাল আবার থাকতো কিন্তু হাদির সাথেই, একই বাসা তারা শেয়ার করতো। হাদি কি জানতো না 127 কোটি টাকার কেন লেনদেন হয়? এটার আগেও অনেক কথা আছে ইন্দ্রা, এটার আগে কথা আছে হচ্ছে গিয়ে ধরেন ফয়সাল ছাত্রলীগের, ওকে তারপরে ফয়সাল হচ্ছে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইলো, অস্ত্র সহ ধরা খাইলো। ইন্দ্রা রাসেল আপনারা দুজনেই তো একটা জিনিস জানেন যে অস্ত্র মামলায় ধরা খাইলে মানে এটা জামিন তো দূর কি বাদ, কারা জামিন করাইলো? এই যে ইন্দ্রা শুরু করছে, অবশেষে ইন্দ্রা শুরু করলো, ঠিক আছে, কারা জামিন করাইলো? এই প্রশ্নগুলো নিয়ে একটা বিশেষ প্রতিবেদন যেটা আসলে করার, এই যে এত মানুষের তালাশ তোলাশ নানা কিছু করতো, আজকে এখন কিন্তু আমরা আর তালাশ দেই না, এখন কিন্তু আর কেউ তালাশ করতে যায় না, এখন কিন্তু আর কোনো 360 ডিগ্রি নাই। ফারহান ইন্দ্রা আপনার কাছে আসবো, আমি একটু আমাদের সাদত রাসেলের কাছে যাচ্ছি। ছেলেটা মন খারাপ করে বসে আছে অনেক সময়, মানে এই যে চোখ দিয়ে কেমন ছলছল করতেছে, আমাকে কয়েকবার ইনবক্সে লিখছে টিটু সব কথা ইন্দ্রারে দিয়ে কইলেন, আমার একটু চান্স দিলেন না, 8-10 বার ইনবক্স করছে। তো আমরা হচ্ছে কি সাদত রাসেলের কাছে, হ্যাঁ স্ক্রিনশট দেখতে চাই, আইডি হ্যাক হয়ে যাওয়ার আগে আমরা দেখতে চাই। হ্যাঁ না আমরা একটু জুম্মার নামাজ পড়তে, সরি আমরা একটু জুম্মার সম্পর্কে জানতে চাইবো সাদত রাসেল। এখানে আরো কিছু কথা একটু সাথে আমি যুক্ত করে দিতে চাই, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গ্যাসে করে পাইপ পাঠাইতো নাকি, পাইপে করে গ্যাস পাঠাইতো, কোনটা আই এম নট শিওর। তো এইটা দেখা অমুক তমুক এই সকল কিছু নিয়ে যারা হত্যা করেছে মেহরেন রুনি আর সাগর সারোয়ারকে, 18 বছর কারবাল ফালাইছেন, এই সরি 18 মাস কারবাল ফালাইছেন, এই 18 মাসে বার করেন নাই কেন? আমরা একটা জিনিস দেখছি, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা একটি আলাদা একটি ফোর্স করেছিল যেটার নাম হচ্ছে পিআইবি সম্ভবত, না বনজদা যেটার ইয়াতে মজুমদারের ইয়াতে ছিল যেটা,
হ্যাঁ, তো এইটার হচ্ছে গিয়ে আমি দেখেছি যে ৩০ বছর আগের আনসলভড কেস সলভ করে ফেলছে। এটা খুবই ভালো মনে হয় কথা। ইন্দিরা যদি না করেন, এবং কেস ইনভেস্টিগেট করার একটা গ্রামাটিক্যাল ওয়ে আছে, একটা নন গ্রামাটিক্যাল ওয়ে আছে। এটা ম্যানেজার বাবু থাকলে এটা আলাপ করে এটা মজা আরো হবে। আগের হবে টিটো ভাই, এটা সম্ভবত ৮০-র দশকের একটা খুব চাঞ্চল্যকর কেস। রাইট, আমার মনে আছে। রাইট। কারণ এই যে বাংলা মোটরে গুলি খেয়ে মরেছিল এবং ওটাকে হচ্ছে গিয়ে পারিবারিক ছিনতাই হত্যাকাণ্ড ছিল। হ্যাঁ, পারিবারিক হত্যাকাণ্ড ছিল, কিন্তু সেটাকে মানে ছিনতাই সেইটাকে হয়। সলভ করে ফেলছে। আপনি চিন্তা করেন। এবং ২০১১ সালে সম্ভবত খুন হয় মেহেরুন রুনি সাগর সারোয়ার। না, সারোয়ার। ১২ সালে। হ্যাঁ, ১২ সালে। ১২ আচ্ছা। সালে। তো সেই সময়ে তথ্য প্রযুক্তিতে কিন্তু তখন কিন্তু অলরেডি এই স্বৈরাচার মহিলা কিন্তু ঘরে, ঘরে ইন্টারনেট ঢুকাই দিয়ে গেছে। পাশাপাশি তখন কিন্তু স্মার্টফোন। আমি ২০০০ আমি ১ম স্মার্টফোন আমাকে গিফট করে হচ্ছে গিয়ে নোমান রবিন একটা সিম্ফনির একটা স্মার্টফোন গিফট করে। আমি তো তার লোকেশন ম্যানেজারের কাজ করেছিলাম তার একটা সিনেমার। উনি আমাকে একটা ফোন গিফট করেছিলেন। তার মানে আমি যে ফকিন্নির ঘরের ফকিন্নি, তারপরে অনেক মানুষের হাতে অনেক ভালো স্মার্টফোন কিন্তু চলে এসেছিল। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মানে মেহেরুন রুনি, সাগর সারোয়ার এদের কেস সলভ করার জন্য মানে আমি একটি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম ফেসবুকে ওইখানে যে একেবারে আমার হাতে কেসটা দিয়ে দেন। আমার হাতে আর ৪-৫টা ছেলেপেলে দিলেই হবে। কিন্তু আমাকে নিরপেক্ষ তদন্ত করতে দেন। আমি এটার জন্য খুব বেশি হলে ৩ মাস টাইম নেব এবং একদম টু দ্য পয়েন্টে সবকিছু বার করে দিব। এই কথাটা আমি বলেছিলাম সম্ভবত ১৩ বা ১৪ সালে। তখন হচ্ছে গিয়ে মানে আপনি ফারহানা ইন্দিরা বোধহয় ওই সময় একটু অবাক হয়েছেন। মানে যে টিটো ভাইবার বউ পাইল কোথায়? I was married and we have been separated in 2016. তো তখন আমার ওয়াইফ হচ্ছে গিয়ে আমাকে জোর করে ওই স্ট্যাটাসটা ডিলিট করাইছে। তখন আমার আইডিতে বেশ ব্যাপক রিচ ছিল। ওই আইডিতে সাদাত রাসেলও ছিলেন। ওই আইডিটা আমার গেছে হচ্ছে গিয়ে ওই ইয়ার কি বলে আপনার যে বিমানের মধ্যে একটা ছেলেকে গুলি করে মারলো। সিমলার জামাই। সিমলার জামাই। ওইটা নিয়ে আরকি সরকারের সাথে আমার একটু গন্ডগোল হয়েছিল। তো তখন হচ্ছে গিয়ে আমি ওই আইডিটার সরকারি একদম পুরোপুরি ডিলিট, যাই হোক সেটা অন্য ব্যক্তিগত আলাপ। কিন্তু কথা হচ্ছে এই এত কিছুর এত স্মার্ট অফিসার সে কার আমলে ভর্তি, কার আমলে সে চাকরি পাইছে, কার আমলে সে ক্যাডার হয়েছে এটা নিয়ে আমি না যাই। কিন্তু বাংলাদেশ পুলিশে এই ধরনের স্মার্ট অফিসার আছে সেটা আমি পেশাগত কারণে জানি, ফারহানা ইন্দিরাও জানেন, সাদাত রাসেল তো অবশ্যই আপনিও জানেন। সাদাত রাসেল, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে হাদি হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেগুলো যদি আমরা একটু আমাদের স্বাভাবিক মস্তিষ্ক দিয়ে, আমরা তো পুলিশ আর্মি কেউ কিছু না, আমাদের স্বাভাবিক মস্তিষ্কে যেই ঘটনাটি বলে মানে এটা আসলে কেন মানে এই যে লুকোচুরিটা খেললো যেটি ফারহানা ইন্দিরা বললেন, কাকে বাঁচাতে চায়? আসলে কি শেষ পর্যন্ত বাঁচানো যাবে? এখন হঠাৎ করে এই ফয়সালকে কেন গ্রেপ্তার করা হলো? আসলে সামনে আসলে কোন ধরনের নাটক মঞ্চস্থ হতে পারে বলে আপনার মনে হয়? এখানে আমি সাদাত রাসেল আপনাকে বলছি আপনার উত্তর নেওয়ার আগে যে আপনার সাথে চাইলে ইন্দ্রা আরকি এড করতে পারেন, মানে আলাপ হতে পারে। জি। হ্যাঁ, সাদাত আমরা রাসেল। এমনিতে একেবারে শেষ পর্যায়ে রয়েছি যেহেতু আ মানে এই ব্যাপারটা শুরু থেকেই তো আসলে অনেক ধরনের ধোঁয়াশা ওরাই তৈরি করে রাখছে। মানে ওই যে কি বলে এনাল ক্লাব মঞ্চ যারা চালায় আরকি। আচ্ছা। এনাল ক্লাবই তো নাকি? সম্ভবত এরকমই একটা নাম। এনাল ক্লাব ধন মঞ্চ ক্লাব তারাই কি হচ্ছে যেন এই আমি কনফিউশন জানি না আরকি। হ্যাঁ। ওটা যেহেতু তো বাংলা ওরাই শব্দ এই না। কনফিউশনটা তৈরি করেছে। কারণ একটা জিনিস দেখেন যে ফয়সাল ওই গুলিটা কে করছে ওখানে কি আসলে কোথাও প্রমাণ কিছু পাওয়া গেছে? যে ওই হেলমেটের ভেতরে কে ছিল বা বাইকটা কে চালাচ্ছিল? না, মানে এরকম কোনোভাবে ওই জায়গায় উপস্থিত ছিল আগের চেহারা, পরের চেহারা, আগের পোশাক, পরের পোশাক কোনো কিছু দিয়া কোনোভাবে কি মিলানো গেছে যে আসলে এই ছেলেটাই কিলার? প্রথমত এরকম কোনো সূত্র পাওয়া যায়নি। সরকার বলি বা এনসিপি বলি বা যাদের কথাই বলি, এই টোকাই গোষ্ঠী একটা কোনো প্রমাণ দিতে পারে নাই যে ওখানে আসলে ফয়সাল ছিল নাকি সার্জিস আলম ছিল। আমরা জানি না। তারা এই নামটাকে তুলে আনছে। এই নামটা তুলে আনার পরে আবার দেখলাম যে এই যার নাম বলা হইল ফয়সাল, সে হচ্ছে গিয়ে আবার হাদিরই খুব ঘনিষ্ঠ লোক। হাদির সঙ্গেই সে থাকতো। হ্যাঁ? হাদির অফিসেই তার যাতায়াত। ওই এমন অ্যানাল একটা ক্লাবেরই মুহূর্তে ওই ক্লাবেরই আরকি তারা।
হ্যাঁ, এবং একসাথে সইতে টইতে তার আর কি। ওখানে এত টাকা, এবং যদি একটা মানুষ ছাত্রলীগের সংগতিতে জড়িত থাকে, ছাত্রলীগের সঙ্গে জড়িত কে না ছিল বাংলাদেশে? হুম? মানে যদি ইউনূসের নামে মামলা করা না হইতো, তাহলে ইউনূসও ছাত্রলীগের কোনো না কোনো একটা জায়গায় পদ নিত। যেহেতু শেখ হাসিনা আগে মামলা করে দিয়েছে বিধায় জিত করে পদটা নেয়। তো ছাত্রলীগের বাইরে তো কেউ ছিল না এই দেশে। অতএব ওই ছাত্রলীগ করলো, আপনি দেখেন 5 তারিখের পরে একটা লোক সেই আদাবরে এক জায়গায় যাইয়া লাখ টাকা চাঁদাবাজি করে, অস্ত্র নিয়ে গিয়া 27 লাখ টাকা না, এত 17 লাখ, আপনি এটা লাখ না, টাকা আমি কইেন না। আমি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে লাখ টাকা বলতেছি আর কি। যে চাঁদাবাজি করতে গিয়া বাংলাদেশে মানে কোন মন্ত্রীরও তো, ভাই আওয়ামী লীগ সময় কোন মন্ত্রীরও তো ক্ষমতা ছিল না যে কোনো জায়গায় যাইয়া ধরেন একটা রিক্সাওয়ালার 5 টাকা ভাড়া কম দেবে। 5 তারিখের পর তো পরিস্থিতি এমন ছিল, চাঁদাবাজি তো দূরের আলাপ, কোন মন্ত্রীর ক্ষমতা ছিল না যে রিক্সাওয়ালার 5 টাকা ভাড়া কম দেয়। কারণ সময়টা ছিল এরকম যে মবটা এমন ছিল যে রিক্সাওয়ালা চাইলে মন্ত্রী মিলে মারতে পারে, দেশের পরিস্থিতি এমন হয়ে গেছিল। সেই জায়গায় ছাত্রলীগের এক ছেলে, ছাত্রলীগের নাম ব্যবহারকারী, সে গেছে ওখানে চাঁদা দাবি করতে। এই আলাপটা একমাত্র এবং সে কিন্তু অ্যারেস্ট হয়েছে, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে এবং উইথ 2 রিভলভার। এবং তাকে আবার ছাড়াও আনছে বিএনপি জামাতের আইনজীবীরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে দ্রুত, এবং আনার পরে আবার তাড়াতাড়ি করে হাদি তাকে নিজের আঁচলের তলায় আশ্রয়ও দিয়েছেন। স্টপ, আমি আপনাকে থামাচ্ছি, কারণ হচ্ছে আমি এই যে দেখলাম এখন পর্যন্ত আমাদের প্রিয় হাদি ভাইয়ের যে দনকিলাব মঞ্চ, সেই পেজ থেকে এখন পর্যন্ত কোনো এনাল ক্লাব মঞ্চ বিবৃতি দেওয়া হয় নাই। যার আপনারা এনাল আর ধন নিয়েই পড়ে আছেন, আলোচনায় ঢোকেন। শোনেন, এই যে এই সো কল মার্ডারার যে ধরা পড়লো ইন্ডিয়াতে, এটা নিয়ে এখন পর্যন্ত এই মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আসে নাই। ভাবতে পারেন কেন? একটু পরে যার জন্য মনে করেন হয়ে যায়, তাহলে কি করবেন আপনি? শোনেন, যার জন্য মনে করেন এই 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 কি জানি ইন্ডিয়ান এম্বাসি ভাঙ্গা ফেলাইতেছে, সারা দেশে যত জায়গায় আইবেক টাইবেক আছে সব হামলা করে লাইতেছে। তারপর এটার নাম কি, এম্বাসেডারদের বাসায় ঢিল ছুটতেছে, যেটা মনে করেন স্পষ্ট জেনেভা আইনের লঙ্ঘন। তখন ইন্ডিয়া চাইলে যুদ্ধ করে শুরু করে দিলে কোনো অন্যায় হইতো না। না, এটা নিয়ম না, না না, এটা রুল, এটা হচ্ছে রুল। কারণ এম্বাসেডাররা মানে এমবাসি বলতে এটা নিশ্চয়ই আপনারা দুজনেই জানেন। তারপরে একটু দর্শক শ্রোতাদের বলে দেই যে এমবাসি যখন যে দেশে থাকে, ওই এমবাসি জায়গাটুকু ওই দেশের সম্পদ, সম্পত্তি। আমি ওইখানে ওই এমবাসির গেটের মধ্যে ইন্ডিয়ান আইন চলবে। বাংলাদেশি সুইজারল্যান্ডে আছে, ওই জায়গাটুকু, ওই জায়গার সকল আইন কিন্তু বাংলাদেশি চলবে, বাংলাদেশ সব। সেজন্য বিদেশে কেউ বিপদে পড়লে তাকে বলা হয় যে যার যার দেশের এমবাসিতে ঢুকে যান, তাইলে আপনি সেফ। নিজের নিরাপত্তার জন্য নিজের দেশের এমবাসিতে যাওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ। এমবাসিতে যুদ্ধকালীন সময় আপনি অ্যাটাক করতে পারবেন না। না, এটা হচ্ছে সেই এমবাসেডারের বাড়িতে ঢিল পড়ছে, তারপরেও ইন্ডিয়া কিন্তু কিছুই বলে নাই। অফিসিয়ালি হয়তো বিবৃতি দিছে, আমার এই মুহূর্তে খেয়াল নাই তাও দিছে কিনা। কিন্তু দেখেন, যে হাদির হত্যাকারী ধরার জন্য এত আন্দোলন, এত বিপ্লব, ভাঙচুর, জ্বালাও পোড়াও, এরে ধর, ওরে মার, এই কর সেই কর, আজকে সেটা ধরা খাইছে, কিন্তু এদের কিন্তু মুখে কোনো বক্তব্য নাই। কেন? কারণ ওরা কি জানতো? ওরা কি কোনো কথা নেই এটা নিয়ে? না না, শোনেন, আপনার কি লোডশেডিং? সরি আমার না, আমরা দেখতেছি ব্যাপারটা, আমরা দেখতেছি। আমি যুক্ত হচ্ছি, আপনারা কন্টিনিউ করেন। আমি যেটা বলতেছিলাম, এই যে এরা এতদিন যে বিপ্লব করছে, এবং আমি সো-কল ফয়সাল বলতেছি যে জন্য, রাসেল ভাই যেটা বললেন, কারণ ওরা ভাবছিল কি এইটার নামে দোষ দিয়ে দিলে হয়তো এটাকে ধরা যাবে না, বুঝছেন? এখন এটা ধরা খায় গেছে, এবং তারা এর নামেই বিচার দিছে যে ওই করছে। এখন ওই স্পেসিফিক লোকটাই ধরা পড়ছে। এখন তারা কি ভাবতেছে, এখন কি তারা বলতে পারবে যে না খুন করে না, অন্য কেউ খুন করছে? এই একটা আইডি নাম হচ্ছে সেফ এক্সিট, ইনি বলছেন যে বিবৃতি দিছে বলতে আমি যেটা বুঝেছি, ওই যে এমবাসিতে যখন এম্বাসেডারের বাসায় যখন ঢিল মারা হয়েছে ওইটার জন্য সম্ভবত। না, আপনি যেটা বললেন যে এই যে ফয়সালকে ধরা হয়েছে, সেটা নিয়ে তো এনাল ক্লাব কোনো ইয়া করে নাই, মানে কোনো উল্লাস, মানে এখন তো তাদের আসলে আনন্দ মিছিল বের হওয়ার কথা এক ধরনের। হ্যাঁ, আচ্ছা, আরেকটু আমি একটু এই ভদ্রলোকের একটা মন্তব্য উনি বারবার করে যাচ্ছেন যে উনি কেন স্টার সেন্ড করতে পারছেন না। ভাই, আমি এইসব বুঝি না, এই স্টার সেন্ড, মনিটাইজেশন, এগুলো আমি আসলে একদমই কোনো ধারণা নাই। 5 মিনিট আগে ইনকিলাব মঞ্চ একটা পোস্ট দিছে, অথচ এই যে ধরা খাইছে এই পোস্ট আমি, মানে এই নিউজ আমি পাইছি আরো 3 ঘন্টা আগে। 3 ঘন্টা আগে কি? আমি তো আরো আগে পাইছি, আমি তখন লাঞ্চ করতেছিলাম। আমি হেঁটে ছিলাম না, তাই পাই নাই।
ওরা 6 ঘন্টা আগে ওসমান হাদির স্মরণে গণ ইফতার করছে, এরপরে মিছিল করছে, এই মাত্র 6 মিনিট আমার এখানে 6 মিনিট শো করতেছে যে তারা আচ্ছা, এটা বিবৃতি, কি ধনকিলাব মঞ্চের পেজ? হ্যাঁ ওই সেই পেজ থেকে দিছে 1.7 মিলিয়ন ফলোয়ার। এটা ফেক হওয়ার কোনো কারণ নাই। ইনকিলাব 6 মিনিট আগে বিবৃতি দিছে। আমি তো এই নিউজ কতক্ষণ আগে থেকে দিতেছি, আমরা লাইভ করলামই এই ইস্যুর উপর ভিত্তি করে। ওরা এতক্ষণে পাইছে, মানে কি ওদের ব্যবস্থাটা হয়েছে এরকম, গাঞ্জা খায় কুল পায় না, বিবৃতি দিব কখন? কই আপনি একটু লিংকটা একটু আমাকে কোনোভাবে আমার হোয়াটসঅ্যাপে পাঠান তো। ওকে, আই এম সেন্ডিং ইউ। 6 মিনিট আগে দিছে। এখন আপনারা কই পেয়েছেন? গ্রুপে দিছি, দেখেন। ওকে, এই হইছে এদের বিপ্লব। এরকম করেন সারা দেশ তোলপাড় করে ফেলছে, তখন মনে করেন কোনো সমস্যা হয় না। এখন ধরা খাইছে, এখন বিবৃতি দিতে হাত ওঠে না। এখন তারা বিবৃতি দেওয়ার সময় পাচ্ছে না, কারণ ওই যে তারা ওই যে পেছনে কার আইডি ডিএক্টিভ হবে, কার আইডি থেকে কি চ্যাট হিস্ট্রি ডিলিট হবে, আমার ধারণা এগুলো নিয়ে ব্যস্ত সময় পার করতেছে তারা। কিন্তু তারা তো এটা জানে না। তারা ভাবে কি মেসেঞ্জার থেকে মেসেজ ডিলিট করে দিছি, তার মানে জীবনে কেউ। আমার খুব ভালো লাগছে এই যে শারমিন ইসলাম আমাদের ফলোয়াররাও আছে, মানে এরা মানে শয়তানের হাড্ডি এক একটা। জি, এরা জানে না যেটা, শারমিন ইসলাম আবার রাগ করেন না। হ্যাঁ, না এরা সম্ভবত জানে না টিটো ভাই যে আপনি মেসেঞ্জার থেকে যেখান থেকে খুশি মেসেজ ডিলিট করেন, আপনার ফোন ফরেনসিকে পাঠাইলে সব রিট্রিভ করা যায়। এই ফরেনসিক মারাইতেছেন আপনি, আবার ফরেনসিক সম্পর্কে এদের কোনো ধারণা আছে? না ফরেনসিক নামে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা আছে, ওটা ওদের খুব পছন্দ, বুঝছেন? বাংলাদেশের খুব পছন্দ। মুভি গ্রুপে গেলেই মনে করেন ফরেনসিক এই করে লাইতেছে, ওই করে লাইতেছে। আপনি সম্ভবত মিস করছেন জুলাই মাসে যখন ডিবি অফিসে এদেরকে ধরে নিয়ে হয়েছিল ছামান্নায়ক পাস্টারে, ওদের আঙ্গুল, পা, চুলের স্টাইল, পায়ের উপরে কি পা কিভাবে রাখছে, জুতা কার কিভাবে, এগুলা দেখে তারা কোড ল্যাঙ্গুয়েজ বাইর করে ফেলছিল। সেই শিক্ষিত গোয়েন্দা জাতি ফরেনসিক মানে বুঝবে না? আপনি এত আন্ডার এস্টিমেট করেন কি জন্য? কথা বলছি না, আমি বলছি আমাদের বাঙ্গুদের কথা আর কি। আমি তো বাঙ্গুদের কথাই বললাম। জুলাই আগস্টে তো ওরা কোড ল্যাঙ্গুয়েজ বের করে ফেলছে যে নাহিদের আঙ্গুল এতবার নড়ছে, চোখের পাতা এতবার নড়ছে, এইভাবে নুসরাত চুল টুক করছে, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, বুঝছেন? সব বের করে ফেলছিল। এখন মনে করেন এরা কিছুই বুঝতেছে না, এই জন্য এই যে 6 ঘন্টা লাগলো এদের বিবৃতি দিতে, ওইগুলো সব ডিলিট করতেছে। ওরা বুঝতেছে না এগুলো ডিলিট করলেও লাভ নাই, এগুলো ডিলিট করলে কোনো লাভ নাই, সব দেখা যায়। যে কারণে দেখেন এই যে এখানে বললে মানে ঘুরে ফিরে না আমাদের আসলে একই কথা বলা হয়, কিছু করার নাই। কারণ এই যে এরা এত ট্রাই করছে, শেখ হাসিনা নামে কিন্তু এরকম কিছু বাইর করতে পারে নাই। না, এইটা আমার মানে আমার খুবই বিরক্ত লাগছে যে এই মহিলা মাত্র মানে 12 লাখ না কত টাকা জানো, 12,000 টাকা না 12 লাখ টাকা তার অ্যাকাউন্টে পাইছে। না শেখ রেহানা এবং শেখ হাসিনা মিলা 58 লাখ সামথিং পাইছে 10টা অ্যাকাউন্ট মিলায়। ভাই বিশ্বাস করেন, আমার মা খালার অ্যাকাউন্টের থেকে মনে হয় বেশি টাকা আছে। আমি জানি না, আই এম নট শিওর। আমার মা খালার বাপের যে বয়স, রিটায়ারমেন্টে যাওয়ার পরে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা উঠে, ওইটা দিয়েই তো অনেক টাকা হয়ে যায়। আর যদি 10টা অ্যাকাউন্টে 58 লাখ টাকা থাকে, তাও 2 বোনের মিলে, একজনের না, এখানে 2টা বোন, এবং তারা নাকি বিলিয়ন ডলার মারছে, অনেক টাকা মারছে। তো এরকম একটা লিখিত প্রুফ ওরা দেখাইতে পারতেছে না? যে ফারুকের যে প্রুফ দেখানোর কারণে নিউজ ডিলিট করে ফেলতে হয়েছে, ফারুক আসিফের যে প্রুফ, ফারুক আসিফ নাকি এত অল্প টাকা করতেই পারে না চুরি। ওই যে সেফ এক্সিট নামের আইডি বলে দিল 58,19,000 টাকা। ফারুক আসিফ এত অল্প টাকা চুরি করতেই পারে না, তার মানে হয়েছে তার নজর আরো অনেক উপরে, এত অল্প টাকা দিয়ে তার পেট ভরবে না। কথা, গরিব মানুষ, কয়দিন আগে বিল টিল দিতে পারতো না। তারপর এরা এই যে আমি যে বললাম যে ফারুকি শিক্ষিত না বলে সেই ফকিন্নি মার্কার নাটক গুলা সাজায়। যদি বড়লোক বলতেন না, আমি বলতে যে মানে ওল্ড মানি আর নিউ মানির তফাৎ যেটা আমরা দেখি ফেসবুকে মিম, যারা ফ্যামিলি ট্র্যাডিশন একটা ব্যাপার থাকে, ওদের মনে করেন দামি কাপড় চোপড় পরা লাগে না, ওদেরকে দেখলেই বোঝা যায় যে দে আর ক্লাস পিপল। আপনি কিন্তু ক্লাস পিপল দেখলেই বুঝবেন, দামি কাপড় চোপড় পরতে হবে না, দেখলেই বোঝা যায়। আবার ফকিন্নি লোকজন যতই ঝক্কর বক্কর জামা কাপড় পর করে, দেখলেই বোঝা যায় এটা ছাপরি। বুঝেন না আপনি? দেখলেই বুঝেন না যে ছাপরি। ওই যে আপনি যে প্রেমেন্ট শুনেই বুঝে ফেলেছেন
কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু আচরণ আছে। যেমন আপনি রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের সাথে কি আচরণ করবেন, রিক্সাওয়ালার সাথে কি আচরণ করবেন, এগুলা দিয়ে বোঝা যায় যে আপনার মানে ওজন কতখানি? ডিগ্রি না, মানে আপনি কতটা ম্যানারফুল একটা মানুষ বা আপনি কতটা সভ্য ভদ্র, এটা বোঝা যায়। সেটার সাথে আবার আমরা যেরকম সবজি বাজারে গিয়ে ৫ টাকার জন্য কেউ করি, ওটার সাথে তুলনা দেয় না, ওটা ডিফারেন্ট জিনিস। মেয়েরা যখন সবজি বাজারে ৫ টাকার জন্য কেউ করে, সেটা দামাদামি, মেয়েদের দামাদামি, সেটা একটা সৌন্দর্য, বুঝছেন? আমাদের সাথে এটা তুলনা করা। যেহেতু আজকে নারী দিবস, আমি এই জন্য এটা মেনশন করলাম। নারী দা বস। হ্যাঁ, নারী দিবসের কথা বললাম এই কারণে, আমাদের গত প্রায় ১ মাস হয়ে যাবে না আমাদের যে পরাধীন প্রধানমন্ত্রী যে বসছেন, মুসলেকা প্রধানমন্ত্রী। তো হ্যাঁ, তো উনি বসার পরে গত ১ মাসে মানে এত রেপের খবর আসছে যে সীতাকুণ্ডের বাচ্চা মেয়েটা এবং তো মরেই বেশিরভাগই গেল। দেখবেন আপনি শিশু, বেশিরভাগই দেখবেন শিশু। বাচ্চা এবং ধরেন ছোট থেকে 18 র মধ্যে, বয়স্ক কম। এই যে গত সপ্তাহেই গেল নাতি এবং দাদি একসাথে মার্ডার হয়েছে। এগুলো আমরা বাদ দিই। আমি এগুলো নিতে পারি না ইন্দ্রা। না, প্লিজ না, আমরা টিটু অন্য ভাই, আজকে যেহেতু নারী দিবস, আমাকে এই কথাটা বলতে হবে, আমি বলতে বাধ্য। আমাদের মুচলেকা প্রধানমন্ত্রীর ওয়াইফ জুবাইদা রহমান, উনি বলতেছেন আমাদের নারী বান্ধব সরকার দেশ গঠন করতে হবে। এতগুলা রেপ ঘটনা হইলো, তোমার জামাইয়ের একটা বিবৃতি নাই, কোনো একটা স্ট্রং স্টেপ নাই যে কেন এরকম হচ্ছে। আমার 18 বছর তো এগুলো হয় নাই। এখন প্রশ্ন করেন টিটু ভাই, 18 বছর কি ইন্দ্রা শেখ হাসিনা আমলকে এগুলো হয় না? অবশ্যই হয়েছে। তনুর নাম তো আমিই বললাম, অবশ্যই হয়েছে। দুনিয়াতে সব দেশেই ক্রাইম আছে, কোথাও কম কোথাও বেশি। যেমন ইউকেতে ধরেন কোথাও ক্রাইম রেট দেখায় 96%, কোথাও দেখায় 80%। 80%-এ ওরা বলে যে অনেক ক্রাইম রেট। ওদের ক্রাইম বলতে আসলে কি বোঝায় আমি যেহেতু নিজে এখনো এক্সপিরিয়েন্স করি নাই, বাট ক্রাইম আছে, ক্রাইম নাই তা না। এখন শেখ হাসিনার আমলেও হয়েছে। শেখ হাসিনার আমলের এক তনু 2016 সাল থেকে ভাই আজকে 2026, এই যে মার্চ মাসের সম্ভবত 23-24 তারিখের দিকে তনু হত্যার 10 বছর হবে, বুঝছেন? শেখ হাসিনা কেন এই বিচার করে নাই, এটা নিয়ে যে পরিমাণ কথা শুনতে হয় শেখ হাসিনাকে গত 1 মাসে, মানে 18 মাসেরটা বাদই দিলাম, তারেক রহমান বসার পরে যে 1 মাসে যা যা ঘটছে, যতগুলো রেপ মার্ডার হয়েছে, নারীদের উপর যে পরিমাণ টর্চার হয়েছে, অত্যাচার হয়েছে, অ্যাবিউজ হয়েছে, এগুলা নিয়ে জুবাইদা রহমানের বক্তব্যটা কি? কোন বক্তব্য আছে? তারেক রহমানের কোন ল অ্যান্ড এনফোর্স নিয়ে, কোন ল অ্যান্ড অর্ডার নিয়ে কোন ইন্দ্রা, সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটি হচ্ছে গিয়ে, যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে মানে সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ড এবং তনু হত্যাকাণ্ডের যে ব্যাপারটি, এই দুটি আওয়ামী লীগ সরকার আসলে বিগত দিনগুলোতে ধামাচাপা দিয়ে রেখেছে। এখন তো সরকার গত 18 মাসে একেবারে সবচাইতে নিরপেক্ষ একটি সরকার ছিল। যেমন আমাদের ডাক্তার শফিক যেরকম নিরপেক্ষ, ওইরকম একটি নিরপেক্ষ সরকার ছিল। তাহলে তোমরা তখন বার করলো না কেন? তখন তো বার করে নাই টিটু ভাই, আপনি খুব সম্ভবত মিস করেন না, কিন্তু এই মুহূর্তে আপনার মাথায় সেটা নাই যে আমাদের মেঘ বাবুকে 3 কাঠার একটা প্লট দিয়েছে ইউনুস, দেওয়ার পরে সে বলেছে আমি কিছু জানি না, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তাকে যখন লাস্ট টাইম যখন তাকে মিডিয়া ফেস করতে হয়েছে, তখন আপনি তো বোধহয় এটা জানেন যে এই মেঘ কে বড় করেছে, কি এটা জানেন মনে হয়? এটা জানি। আমাদের যে এই যে 71 চ্যানেলের যে শাকিল এবং রূপা সাংবাদিক দম্পতি, ওরা এখন পর্যন্ত জেলে বসে ওর সেমিস্টার ফি দিয়ে যাইতেছে। ক্যান ইউ ইমাজিন? এবং আজ পর্যন্ত সাকিব খান ওয়াজ ওয়ান অফ দেম। আজ পর্যন্ত সাকিব আল হাসান, আমি দুঃখিত। আজ পর্যন্ত এই মেঘ তার মুখ দিয়ে একটা বারও অফিসিয়ালি বলে নাই যে আমাকে যারা পালছে ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে বের করার ব্যবস্থা করো। উল্টা সে রেজওয়ানা বেলার পিছে পিছে হাদিদ চাটতো। এর চেয়ে ভালোবাসা আমার পক্ষে বলা সম্ভব না। এই মেঘ হইছে সেই শহরের বাচ্চা যে 32 ভাঙার পরে 5ই আগস্ট যখন 32 প্রথমবার ভাঙচুর হইলো, পোড়ানো হইলো, সে আগস্ট মাসে গিয়ে 32 ঝাড়ু দিয়ে পোড়া অর্ধ পোড়া প্রত্যেকটা জিনিস ডাস্টবিনে ফেলে আসছে। হি ইজ দ্যাট পারসন। সে গ্রুপ নিয়ে গিয়ে এই কাজটা করছে, তাকে কেউ দায়িত্ব দেন। এবং তখন ফেসবুকে নিয়ে কি লেখা হয়েছে আপনি তো দেখেন নাই, আপনি তো তখন মনে করেন আপনার আগে মাথা ফুটতেছিল, আমার তো মাথা ঠান্ডা, আমি বসে বসে দেখতেছি মানুষজন তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে শেখ হাসিনা সাগরুনিকে মেরে মেঘকে এতিম করেছে, সেই শেখ হাসিনা আজকে তার বাপের বাড়ি পরিষ্কার, সেই মেঘ আজকে শেখ হাসিনার বাপের বাড়ি পরিষ্কার করে। তারা এটা বুঝে নাই যে এই ছেলেটা প্রতিটা প্রমাণ নষ্ট করছে, প্রতিটা মেমোরি, প্রতিটা একটা মানুষের
একটা ঘরে বেড়ে ওঠার যে স্মৃতি, প্রত্যেকটা স্মৃতি সেই ছেলেটা হাতে ধরে ধরে নষ্ট করছে। এই ছেলেটা সেই ছেলেটা। এখন গত ৫ই আমি আগস্ট তারপরেও ওকে অতটা দায়ী করব না। কি কারণে দায়ী করব না? কারণ হচ্ছে গিয়ে হি ইজ আন্ডার 18. সো অ্যাকর্ডিং টু আন্ডার 18 হয়ে টিটু ভাই যে পরিমাণ নষ্টামি কইরা বেড়াইতেছে, সে লেদার আর্টিস্টের সাথে ভিডিও করছে। কোথায় হাঁস খাইতে যাবেন? ওয়েস্টিনে না নীলা মার্কেটে? সে এইটা নিয়েও সে রিল বানাইছে, কিন্তু সে তার বাপ মায়ের বিচারটা আদায় করে নিতে পারে নাই। যখন আসিফ উপদেষ্টা ছিল, রংতামশা তো কম করে নাই টিটু ভাই। দোষ সবসময় শেখ হাসিনা সরকারের হয় কেন? শেখ হাসিনা সরকার যদি পাবলিককে বইলা দিত যে মেঘ তুই আসলে তোর বাপের সন্তান না, তোর মামার সন্তান, তখন কি মেঘের মানিজ্যত থাকতো? এই শেখ হাসিনা তো এগুলা খাটতে চায় না। এই যে আজকে যে আপনি এই যে ফারুক আসিফ নটিরপুতের কথা বলেন, আমি মুখ খারাপ না করে আসলে পারি না। এরা তো প্রত্যেকটা সাংবাদিক জানে, ওই আমলে যারা সাংবাদিকতা করে, ওই আমল থেকে সাগররুনি যখন মার্ডার হয়েছে, প্রত্যেকটা সাংবাদিক জানে সাগররুনির কেসটা কি, ইস্যু কেন। তারপরও তারা শেখ আমরাও জানতাম আসলে, বুঝছেন। কিন্তু ঘটনা হয়েছে কি, মানে ওই সময় তো আমি একেবারে অ্যাক্টিভলি টেলিভিশন চ্যানেলে চাকরি করি, একদম সরাসরি আমি ওই সময় টেলিভিশন চ্যানেল চাকরি করি, দীপ্ত টেলিভিশন। মানে এর আগে আমি ছিলাম একটা বাচ্চাদের টেলিভিশন চ্যানেলে, তারপরে ওখান থেকে আমি গেলাম দীপ্ত টেলিভিশনে। এবং দীপ্ত টেলিভিশনে যদি আপনি ৬ তলায় গিয়ে থাকেন, মানে ৬ তলায় যেখানে আমাদের সেট ছিল, আমাদের ৬ তলায় সেটের পাশে কিন্তু ছিল নিউজ রুম। আমি জানি না আপনি ওখানে গেছেন কিনা কখনো। তো নিউজ রুম মানে আমাদের সাথে মানে উঠতে বসতে সব সময়, মানে চা খাইতে গেলে, টয়লেটে যাইতে গেলে আমাদের সবসময় নিউজের লোকজনের সাথে দেখা কথাবার্তা হইতো। তো তখন তো আসলে এটা নিয়ে আমরা কোনো কিছু বলতাম না বাইরে, বুঝছেন। মানে বলতে চাইতাম না, ইভেন এখনো আমি এটা নিয়ে বলতে চাই না পাবলিকলি। আই ডোন্ট ওয়ান্ট টু। কারণ আপনি বলতে চান না, বাট আমি সেই 12 সাল থেকেই জানি যে এই ঘটনা যখন ঘটছে, ওটা কোনো সরকারি মদদ না, কিচ্ছু না, এটা টোটালি ফ্যামিলি ইস্যু। এটা অনেক মানুষই জানে। এবং ওগুলা নিয়ে মনে করেন তখন তো ওই লাইভ করা বা ইনস্ট্যান্ট নিউজ করা এই ব্যাপারগুলো ছিল না, অনলাইনে নিউজ চ্যানেলগুলো ছিল না। আমাদের পরের দিন প্রিন্ট ভার্সন পাইতে হতো। প্রিন্ট ভার্সনে আমি পড়ছি যে এইটা টোটালি রুনি এবং তার ভাইয়ের কারমা ছিল, সাগরকে মেরে ফেলা, রুনিকে আহত করে। রুনি অ্যাক্সিডেন্টলি মারা গেছে, এটা মেঘ খুব ভালো মতো জানে। 5 বছর একটা বাচ্চা চোখে যা যা দেখছে খুব ভালো মতো জানে। এবং আমি বলি, টিটো ভাই শেষ করতে দেন, সাগরের মা এবং সাগরের ফ্যামিলি আজ পর্যন্ত এটা নিয়ে মিডিয়ার সামনে আসতে পারে না, কারণ রুনির ফ্যামিলি আসতে দেয় না। সব জায়গায় দেখবেন রুনির ফ্যামিলি হুরুম তারুম করতেছে। আমরা সারা জীবন দেখে আসছি কি মেয়ের ফ্যামিলি চুপচাপ থাকে। সে আমাদের বাংলাদেশে 2টা কেস উল্টা, তনু এবং রুনি, এই 2 ফ্যামিলির বাপ মা জানে তারা একটা অন্যায় করছে। এখন বলেন তনুরটা কি অন্যায় করছে? তনুর কাহিনীটা হইছে, এটাও আপনারা সারা জীবন শুনে আসছেন, দেখে আসছেন এই টার্মটা অনার কিলিং। তনু কেসটা সিম্পলি অনার কিলিং। আপনি তো টিটো ভাই অবশ্যই জান নাই তনু যেখানে পড়েছিল ডেড বডি, আপনি ওখানে যান নাই। আমি ওখানে গেছি। না, আমি ওখানে যাই না, বাট আই ওয়াজ ইন কুমিল্লা ক্যান্টনমেন্ট ফর সাম ডেজ। হ্যাঁ, বাট তনুর বাসা থেকে ওর ডেড বডি পড়ে থাকার ডিস্টেন্স কতটুকু এটা আমি নিজে গিয়ে দেখে আসছি 2 মাস পরে। সামহাও আমার যাইতে হইছে, আমি গিয়ে দেখে আসছি। মানুষজন তো এটা জানে না, তারা ধরেই নিছে। এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট সম্পর্কে আপনার যেহেতু আইডিয়া আছে, আপনি বুঝবেন। যারা কুমিল্লার মানুষ তারাও খুব ভালো মতো জানে যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এত হিউজ, এত বিশাল, মানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। বাংলা একটা জায়গা, সেখানে তনুর বাসার সামনে রেপ করে এনে ডেড বডি ফেলে যাওয়ার মতো বকচোদ আর্মিতে অ্যাটলিস্ট এখন পর্যন্ত হয় নাই। ক্যান্টনমেন্টে, পুরা ক্যান্টনমেন্টে এত বেশি আসলে মানে সেনাবাহিনীর আপনি যদি সৈনিক অফিসার সবাইকেই বলেন, তাহলে তো এদের একটা কিছু বেসিক একটা সেন্স, কিন্তু যেটাকে আমরা জিএমটি বলি, জেনারেল মিলিটারি ট্রেনিং। এই জেনারেল মিলিটারি ট্রেনিং এর কিছু বেসিক হচ্ছে কি পৃথিবীর সকল আর্মিকে দেওয়া হয়। হ্যাঁ, যে 18 সপ্তাহের একটা ট্রেনিং হয়। এরপরে হচ্ছে কি কোর ওয়াইজ ট্রেনিং বা ধরেন আপনার ট্রেড অনুযায়ী ট্রেনিং দুটো হয়। সেইখানে একটা জ্ঞান যে কোনো ট্রেডের, যে কোনো কোরের, যে কোনো সোলজারের একটা বেসিক একটা সেন্স হয়। সেখানে একটা বদ্ধ উন্মাদ না হইলে সে এটা করবে না, এবং যদি করেও বসে উন্মাদনা বশত ধরা পড়ে যাবে, খুব দ্রুত ধরা পড়ে যাবে। কারণ একটা জিনিস আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই, সেটি হচ্ছে একটা সিভিল একজন হচ্ছে গিয়ে আপনার টেররিস্ট বা ধরেন আমরা যদি বলি ক্রিমিনাল, তাহলে তাকে আপনি ইন্টারোগেট করে কিন্তু কথা বার করতে আপনার যদি 3 দিন লাগে, আপনি নিশ্চিত থাকেন একটা ফোর্সের লোককে আপনি যদি ইন্টারোগেট করেন, ও 5 মিনিট টিকতে পারবে না, সম্ভব না। কারণ কি, ফোর্সের লোককে তো ফোর্সের লোককেই
ইন্টারোগেট করবে। আমাদের প্রশ্ন আমরা সিভিলিয়ানকে যে প্রশ্ন মানে ধরেন একটা ফোর্সের লোক সিভিলিয়ানকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের ধরনটা একরকম, আর একটা ফোর্স আর একটা ফোর্সকে যখন ইন্টারোগেট করবে ওইটার ইন্টারোগেশনটা একদমই সম্পূর্ণ ভিন্ন। এটা আপনি ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করে খুব ভালো করে সে আপনাকে বুঝাই দিবে। সুতরাং এইরকম যদি ন্যূনতম কোনো সম্ভাবনা থাকতো, ওই সময় তো দ্যাট এরিয়া ইউজ কমপ্লিটলি মানে কি বলে আন্ডার সার্ভাইলেন্স অফ সিসি ক্যামেরা সোফার আই নো। মানে এটা তো সিসি ক্যামেরা তো আর এমন না যে 12-13 সালে আসছে, সিসি ক্যামেরা বাংলাদেশে বহুত আগে থেকে। আমি যেটা বলতেছি ওই এরিয়াটা এমন জায়গা যে ওখানে ওই জায়গাটা আসলে যে সিভিলিয়ান যেসব কর্মচারী থাকে তাদের থাকার এরিয়া, তো ওইখানে নিতান্ত আপনি যেটা বললেন নিতান্ত উন্মাদ এবং পাগল না হইলে কোন ডেড বডি ওখানে রেখে আসার কোনো কারণ নাই। আমি যেটা জানি, কারণ ওর সুরত হাল রিপোর্ট সবার মানে ফেসবুকে যখন বের হয়েছে 16 সালে আমি দেখছি এবং এটা আমি পার্সোনালি কালেক্ট করছিলাম। ওখানে লেখা ছিল যে নাকি হচ্ছে পোস্টমর্টম, কোনটা সুরত হাল পোস্টমর্টম দুটো দুই জিনিস। সুরত হাল অনেকে বলছে, আপনি সুরত হালের কথা বলছেন নাকি পোস্টমর্টমের কথা বলছেন? দুইটাই দেখছি, দুইটাই। সুরত হাল হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা বডি আপনি যেভাবে পাবেন সেইটা দেখে বোঝার চেষ্টা করা যে কি সুরতের হাল কি আর কি, যে প্রাথমিক অবস্থায় যেটা একেবারে মানে সাদা চোখে যা দেখা যায়, ডিপ ইনভেস্টিগেশন না, আপনি নিজের চোখে যা দেখতে পাইতেছেন। তো ওইরকম ওইখানে দেখা গেছে যে ওর জামা কাপড় ইনট্যাক্ট, কোনো কিছু হয় নাই, কিন্তু ওর মাথার চুল চাকা চাকা করে ছেঁড়া ছিল এবং গায়ে মুখে মারধরের চিহ্ন ছিল, মুখে মারধরের চিহ্ন। এবং তার পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছে শি হ্যাড সেক্স বাট নট ফোর্সড, এবং একটা সিমেন্ট পাওয়া গেছে, একটা। গ্যাং রেপ হওয়ার কোনো কারণ নাই। এবং আমি যেটা বুঝলাম আমার মানে যেটা মানে তখন আমরা যখন ফেসবুকে এটা দেখছি সেইটা হচ্ছে অনার কিলিং ছিল। তার ফ্যামিলি তার এরকম আচরণ, শি মাইট হ্যাভ বয়ফ্রেন্ডের সাথে তার রিলেশন থাকতে পারে, সেটা আমাদের কারো কোনো হেডেক না, বাট সব ফ্যামিলি তো সেম না। তার ফ্যামিলি মানতে পারে না, তার ফ্যামিলি সামহাউ তাকে হিট করছে এন্ড শি ডাইড, দেন তারা ডেড বডিটা ভাবে প্লেস করছে। নাইলে কোনো ফোর্সের লোকের মাথায় এইরকম করে ডেড বডি পেলে আসার এরকম স্টেজ করবে না ভাই। এই স্টেজটা ওইরকম হয়েছে বললে আপনার সিমিলারিটি পাবেন। স্টেজটা এরকম হয়েছে, আনিসুল হক এবং আমাদের সালমান এফ রহমান লাইফ জ্যাকেট পরে দাড়ি কাটটা বোর্ড দিয়ে পালাইতেছে, দুইটা কিন্তু সেম স্টেজ। ঠিক না? ঠিক না? মিলছে না? তারপর আরেকটা হলো কি আমাদের শাহেদ রিজন, শাহেদ ভাইয়া সেটাও মিলছে। শাহেদ ভাই তো আবার চ্যানেলে ফিরে আসছে, দেখেন নাই? সগৌরবে চলে গেছে, দেখলাম। এইরকম সার্কাস বাংলাদেশে আগে চলছে। এরা ভাবছিল যে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিডিআর বিদ্রোহ, এটা নিয়ে মানে মনে করেন যে ইন্ডিয়াকে যে পরিমাণ উস্কানি দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়া রাষ্ট্র হইলে মনে করেন এতদিন আর বাংলাদেশ দখল করে আর কবি গলায় পাড়া দিয়ে এই আচরণটা করতো, করার কথা সাধারণত ইন্ডিয়া বলেই করতো। কারণ একটা যুদ্ধে ধরা হলে ইন্ডিয়া কতটা কনকর করবে, কারণ এই বাংলাদেশে এমন কোনো মহাবলবান সম্পদ নাই যেটা ইন্ডিয়া দখল করে নিজেকে উন্নত করবে। বরং এটার পিছনে এফোর্ট দিতে গেলে যে পরিমাণ এনার্জি এবং মানি যাবে, সেটা দিয়ে তারা আরো 10 বার মঙ্গলে চলে যেতে পারবে। যে জাতি মঙ্গলে চলে গেছে, বাঙালি এখনো পইরা আছে, ইন্ডিয়ানরা তো ওই টয়লেট নাইলে। ভাবতে পারেন এই জন্য এদের কেন উন্নতি নেই? এই জন্য এদের উন্নতি নেই, এই জন্য এরা এই যে শেখ হাসিনা উন্নতি, এই জন্য এদের হজম হয় না। এই জন্য এখন তারেক ভাইয়া 10% খাবে, খাইতে দেন। জি, ফারহানা ইন্দ্রা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের লাইভটি 1 ঘন্টার মধ্যে আমরা সবসময় শেষ করার চেষ্টা করি, কিন্তু আজকে এটি দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেল। আশা করছি যে হাদির যে খুনি, সোকল্ড খুনি বা যেটাই হোক, অ্যাকিউজড, মানে খুনি তো আসলে বলা যায় না, আইন অনুযায়ী আমরা তাকে অ্যাকিউজড বলতে পারি, অভিযুক্ত বলতে পারি বড়জোর। তো সেই তাকে ধরা হয়েছে এবং মানে আশা করি যে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে এবং তার কাছ থেকে সকল তথ্য বের করা হবে এবং হাদি হত্যার বিচার হবে। কারণ হাদি হোক আর যেই হোক, যে কোনো মানুষকে হত্যা করা মানে সেটাকে আমরা কোনোভাবেই লিগ্যালিটি দেই না, এটা কেউই দিতে পারে না। সুতরাং আমরা চাই যে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক এবং কারা ওখানে পাঠিয়েছিল ফয়সালকে, কেন গুলি করেছিল, কার আদেশে গুলি করেছিল, এগুলো সব আশা করি ধীরে ধীরে উন্মোচিত হবে। মানে আওয়ামী লীগের মানে যে ধরনের প্রথম কিন্তু অনেককেই আসলে এর জন্য দায়ী করা একটা চেষ্টা করেছিল। প্রথমে দায়ী করার চেষ্টা করা হয়েছিল মির্জা আব্বাসকে
এবং সেখান থেকে তারপরে যখন দেখলো যে হচ্ছে না, মানে দায়টা চাপানো যাচ্ছে না, তখন হচ্ছে গিয়ে মানে আমার মির্জা আব্বাসকে কখনো এত বড় আহাম্মক মনে হয় নাই। মির্জা আব্বাস আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু ওনাকে আমার এই লেভেলের আহাম্মক মনে হয় নাই যে সে তার ইলেকশনের জন্য ওখান থেকে হাদিকে খুন করাবে, সেটা তো গেলই। তারপরে যদি আমি আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক যে টিমটা বা এরকম যে তাদের কথা যদি বলি, তাহলে আওয়ামী লীগ এত বড় ছাগলের ছাগল না। কারণ আওয়ামী লীগ হচ্ছে গিয়ে এখন চেষ্টা করবে, বা চেষ্টা হয়তো বা আমি যেহেতু আওয়ামী লীগের সাথে আর আমার তো আর কারোর সাথে যোগাযোগ নাই, তারা তাদের দলটাকে গোছানোর চেষ্টা করবে। তারা কিভাবে মানে আগামী 5 বছর পরে তারা কিভাবে ফিরে আসবে, বা এই যে তখন তো সামনে নির্বাচন ছিল, সেই নির্বাচন নিয়ে তাদের কি চিন্তা ভাবনা। এই সময় এরকম একটা সামনে নতুন করে তৈরি করা একটি চরিত্রকে, মানে নতুন করে তৈরি করা চরিত্র এই কারণে বলছি, কারণ হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে 5 আগস্টের আগে আসলে আমি কোনোভাবেই হাদিকে চিনতাম না। আমি পার্সোনালি চিনতাম না। আমি জানি না ফারহানা ইন্দ্রা চিনতেন কিনা। আমি চিনতাম না। এই যে নতুন করে তৈরি করা একটি চরিত্রকে সামনে এনে তাকে মানে দিয়ে এমন কথা বলানো, এমন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলানো, যেগুলোর কারণে হয়তো অনেকেই তার উপরে ক্ষুব্ধ হতে পারে। তারপরে হঠাৎ করে একদিন শুনি যে হাদির গেড়িতে কেটে গুলি করছে। যাই হোক, এইটির এই সকল রহস্য উন্মোচিত হোক এবং হাদি হত্যার বিচার হোক। এবং আরো আমি একটি কথা হচ্ছে গিয়ে দর্শক শ্রোতা এবং দেশের মাধ্যমে সকলকে বলতে চাই যে হাদির একটি শেষ ইচ্ছা ছিল, যে শেষ ইচ্ছা বলতে শেষ ইচ্ছা তো আসলে মানুষের হয় না। হাদির একটি ইচ্ছা ছিল তার মৃতদেহ যেন তার বাবার কবরের পাশে কবরস্থ করা হয়। তারপরও সেটিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওখানে দাফন করে যেই ধরনের এক নাটক করা হলো, এই নাটক বন্ধ হোক। হাদির মৃতদেহ ওখান থেকে তুলে তার বাবার পাশেই কবরস্থ করা হোক। এটাই হচ্ছে গিয়ে আমার সকলের কাছে, বা দেশ শেষ যে সরকার তাদের কাছে এটাই আবেদন নিবেদন থাকবে। তো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। আশা করছি আপনারা লাইভটি উপভোগ করেছেন, এবং আপনারা যদি মনে করেন লাইভটি অন্যদেরও শোনা দরকার, তাহলে লাইভটিকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়, শুভরাত্রি।